এসএসসি 25 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমাদের পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে। সো এই শেষ সময়ে প্রতিটা বিষয়ে একদম থরোলি তোমাদের জ্ঞান অর্জন করাটা কিন্তু অপরিহার্য। আমাদের এই এসএসসি ওয়ান শট ক্লাসগুলোর লক্ষ্য সেটি প্রতিটি টপিক ধরে ধরে প্রতিটি টপিকের ভেতরের ইনস অ্যান্ড আউটগুলো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়া, কিভাবে প্রস্তুতি নিলে এই টপিকগুলোতে তোমরা ভালো করতে পারবে সেই জিনিসগুলো জানিয়ে দেওয়া। তারই ধারাবাহিকতায় এসএসসি ওয়ান শটের আজকের ক্লাসে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সিন প্যাসেজ। সো সিন প্যাসেজ টপিকটা কিন্তু অনেক বড়। পুরো তোমাদের টেক্সট বুক যে আছে সেখানে যতগুলো প্যাসেজ আছে সবগুলো প্যাসেজ থেকেই কিন্তু তোমাদেরকে প্রশ্ন আসতে পারে বলে তোমাদের মনে হয়, কিন্তু বাস্তবিক অর্থে আমরা দেখতে পাই অনেকগুলো প্যাসেজ আসলে পরীক্ষায় কখনো আসেইনি। তো 40 থেকে 50টি সিন প্যাসেজ কিংবা টেক্সট বুকের প্যাসেজগুলো থেকে কোন কোন প্যাসেজগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা জানাটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই তোমাদের এই ক্লাসের শুরুতেই আমি তোমাদের জন্য রেখেছি একটা অ্যানালাইসিস, যেখানে সিন প্যাসেজগুলো আমি দিয়ে দিয়েছি, যেগুলো আসলে তোমার বিগত 2017 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত আসলে পরীক্ষাগুলোতে এসেছে। বিভিন্ন বোর্ড, মানে সকল বোর্ডে আলাদা 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 করে এসেছে। সো ওই জিনিসগুলো তোমরা যদি একবার দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে কোন কোন প্যাসেজগুলো তোমরা পড়তে হবে। হ্যাঁ, সো আমি যদি দেখি এখানের মধ্যে সবার আগে দেখো মেহেরজান। হ্যাঁ, মেহেরজানের প্যাসেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো একদম এমসিকিউ এন্ড শর্ট কোয়েশ্চেনের মধ্যে কিন্তু এসেছিল। রাজশাহী বোর্ড 24 সালে, যশোর বোর্ড এসেছিল 23 সালে, বরিশাল বোর্ডে 22 সালে এসেছিল, দিনাজপুর বোর্ড 19 সালে এসেছিল। তার মানে বলা যাচ্ছে 22, 23, 24 রেগুলার কিন্তু আসতেছে, তার মানে সামনেও কিন্তু আসতে পারে। এটা যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের দিকে দেখি, তোমাদের দুইটা সিন প্যাসেজ থাকে, তাই না? একটা সিন প্যাসেজ থাকে যেখানে এমসিকিউ থাকে এবং কোয়েশ্চেন থাকে, আরেকটা সিন প্যাসেজ থাকে যেটা থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। সো এই মেহেরজান থেকে ওইটার মধ্যে কোনো প্রশ্ন আসলে এখানে আসেনি। আমি যদি দেখতে পাই নিচে আসি এয়ার পলিউশন আছে, সেটা থেকে আবার দেখো এমসিকিউ আসেনি, আসছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অন্যদিকে হিউম্যানস ক্যান নেইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন, তাই না? এইটা যেটা আছে সেটা থেকে আবার দেখো তো এখানের মধ্যে আবার এমসিকিউ এসেছে, আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসেছে, তাই না? 22 সালে দিনাজপুর বোর্ডে এসেছিল, যশোর বোর্ডে এসেছিল। আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিনাজপুর বোর্ডে 23 সালে এসেছিল, যশোর বোর্ডে 19 সালে এসেছিল। তাহলে যশোর বোর্ড এবং দিনাজপুর বোর্ড তারা একদম লক্ষ্য করতে পারো, তোমাদের বোর্ডেই কিন্তু দেখো 19 সাল, 22 সাল, 23 সালে এই প্যাসেজটা কিন্তু এসেছিল। লেটস সেভ আওয়ার কান্ট্রি, মানে রিইউজ, রিডিউস, রিসাইকেল যে বিষয়টা আছে, যে ইয়েটা আছে, ওই প্যাসেজটা কিন্তু সিলেট বোর্ডে এসেছিল। মে ডে, হ্যাঁ, এই প্যাসেজটাও দেখো এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন এসেছিল কুমিল্লা বোর্ড 24 সালে, ঢাকা বোর্ড 22 সালে, ঢাকা বোর্ড 20 সালে এবং যশোর বোর্ড 22 সালে, সিলেট বোর্ড 22 সালে। মানে বিভিন্ন বোর্ডে কিন্তু এটা দেখা গেছে। সো এইটার পাশাপাশি কিন্তু এই যে মে ডে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হিউম্যানস ক্যান নেইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর ইভেন্ট যে ফেস্টিভ্যালগুলো আছে, যেমন ধরো 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি দুইটা প্যাসেজ আছে, সেগুলো দেখো রাজশাহী বোর্ড 23 সালে এসেছিল, রাজশাহী বোর্ড 20 সালে এসেছিল, কুমিল্লা বোর্ড 19 সালে এসেছিল, কুমিল্লা বোর্ড 23 সালে, এগুলো দেখো একই বোর্ডের মধ্যে এসেছিল। সো এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়। কিরকম প্যাটার্ন? যেই প্যাসেজটা এর আগে এসেছিল, মনে করো রাজশাহী বোর্ড 23 সালে কোথায় এসেছিল, মনে করো যে এমসিকিউ এন্ড শর্ট কোয়েশ্চেন এসেছিল, এটা প্রিভিয়াসলি কোথায় এসেছিল? প্রিভিয়াসলি কিন্তু রাজশাহী বোর্ডে আবার 20 সালে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসেছিল। তাহলে ধরো মনে করো তুমি ঢাকা বোর্ডের শিক্ষার্থী, তাহলে তোমাদের ঢাকা বোর্ডের মধ্যে 20 সালে মনে করো একটা প্যাসেজ আসছিল, বা 22 সালে একটা প্যাসেজ আসছিল, মনে করো এয়ার পলিউশন। সো এই প্যাসেজটা কি দেখো ঢাকা বোর্ড 22 সালে এসেছিল, তাহলে এটা কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে যে এই প্যাসেজটাই আবার এই বছর কিন্তু এখানেও আসতে পারে। যেহেতু দেখো রাজশাহী বোর্ড 20 সালে এসে সেটা আবার কোথায় হয়েছে, রিপিট হয়েছে রাজশাহী বোর্ড 23 সালে, কিন্তু তখন এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেনের জন্য। এখানে যদি দেখি এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেনের জন্য, এইখানে দেখো কুমিল্লা বোর্ড 19 সালে যেটা এসেছিল সেটা আবার 23 সালে গিয়ে কুমিল্লা বোর্ডেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে এসেছে। তার মানে বলা যাচ্ছে একটা প্যাসেজ সেটা কিন্তু অন্যান্য জায়গায় আসতে পারে। যেমন ধরো প্রথমটাই ধরি, আমি যদি ধরি এখানে রাজশাহী বোর্ড 24 সালে মনে করো ইয়ার মধ্যে এসেছিল, এমসিকিউ শর্ট কোয়েশ্চেন এসেছিল, তাহলে 25 সালে কিন্তু এটা এইখানেও কিন্তু আসতে পারে রাজশাহী বোর্ডেই, বা অন্য কোনো বোর্ডের মধ্যেও আসতে পারে। তার মানে যেই বোর্ডগুলোর মধ্যে তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, সেই বোর্ডের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা বা সিনগুলা কিন্তু একদম ভালো করে পড়ে ফেলতে হবে। দেখো এখানে আরো কিছু প্যাসেজ আছে। 26শে মার্চ একদম সবচেয়ে বেশি, যেটা সবচেয়ে বেশি এসেছে, হ্যাঁ সবচেয়ে বেশি এসেছে। তো 26শে মার্চ আছে, দেখো দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, আবারও দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড, ওইদিকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য চিটাং বোর্ড, দিনাজপুর বোর্ড, সব জায়গায় কিন্তু এটা এসেছিল। হ্যাঁ, একদম খুবই গুরুত্বপূর্ণ একটা কি বলা যায়।
যদি দেখি পহেলা বৈশাখ, তোমাদের পরীক্ষা এপ্রিলে হবে, তার মানে পহেলা বৈশাখটা কিন্তু কাছাকাছি একটা সময়ের মধ্যে হয়তো আসতে পারে। হ্যাঁ, যদি এবার পহেলা বৈশাখ আমি যতটুকু শুনতে পারছি যে পহেলা বৈশাখের উদযাপনটা হয়তো ভিন্ন হবে, সো ওই দিক থেকে কিছুটা কম ইম্পর্টেন্ট হইলো আমার মনে হচ্ছে যে যেহেতু সময়ের সাথে কাছাকাছি হবে, যে কোনো একটা বোর্ডে হয়তো পহেলা বৈশাখটা চলে আসতে পারে। যদি চলে আসি ইন দ্য নেক্সট ক্লাস, এখানের মধ্যে ওই সমস্যাটা নিয়ে লিপির একটা হিস্ট্রি ছিল, সেইটা দেখো রাজশাহী বোর্ডে এসেছিল, ঢাকা বোর্ডে এসেছিল, যশোর বোর্ডে এসেছিল, তাই না? তারপর হচ্ছে গিয়ে জব রিলেটেড যেটা ছিল টুডে দেয়ার আর মেনি জবস, সেটা থেকে কুমিল্লা বোর্ড এসেছিল, দিনাজপুর, ময়মনসিংহ এবং কুমিল্লা বোর্ডেও কিন্তু এসেছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। এদিকে মালদ্বীপ আছে, দেশ যতগুলো ছিল ইন্ডিয়া, নেপাল, ভুটান, সেখান থেকে মালদ্বীপটা কিন্তু বারবার এসেছে, অন্যগুলো তেমন একটা আসতে দেখা যায়নি। ব্যক্তিত্বের মধ্যে জয়নুল আবেদিন দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এসেছিল বরিশাল বোর্ড 20 সালে এবং ঢাকা বোর্ড 19 সালে কিন্তু এসেছিল। এদিক থেকে আরো কিছু আছে, যেমন এটা হচ্ছে গিয়ে মাদার তেরেসা, তাই না? এই দুইটাই কিন্তু কি মাদার তেরেসার প্যাসেজ। সো দেখো এইটা হচ্ছে গিয়ে লেট সামার বা স্লামস অফ কলকাতা, এটা তেমন একটা আসেনি, তবে যেহেতু এখানের মধ্যে 21শে ফেব্রুয়ারি দেখো, 21শে ফেব্রুয়ারি কয়টা আছে? দুইটা কিন্তু প্যাসেজ এখানে আছে, তাই না? সো দুইটা প্যাসেজ আছে, দুইটা প্যাসেজ কিন্তু এক এক বছর আসছিল। সো এটা জাস্ট এই জন্য রাখা হয়েছে যে মাদার তেরেসা যেহেতু এর আগে আসছে, মাদার তেরেসার রিলেটেড যে আরেকটা প্যাসেজ আছে সেটাও কিন্তু সামনে আসতে পারে। সো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সো এই দুইটাকে একসাথে করে পড়ে ফেলতে হবে তোমাদেরকে। তবে হেরিটেজ আসছিল, প্রীতিলতা এসেছিল, ঈদ আমাদের উৎসব যেটা আছে, তাই না? ঈদের মাই রুটস রিলেটেড যেই লেসনটা ছিল সেখানে ঈদ ছিল। সো ওইটাও কিন্তু ময়মনসিংহ বোর্ড 2023 সালে এসেছিল। সো এই জিনিসগুলো আমরা মাথায় রাখতে পারি। কোন কোন জিনিসগুলো দেখো, 18টা মূলত প্যাসেজ। এই 18টা প্যাসেজ আমরা খুবই ভালো করে যদি পড়ে ফেলি, আশা করা যায় এখান থেকে আমরা কি করতে পারি, অনেকেই প্যাসেজগুলো কমন ফেলতে পারি। সো আমরা দেখতে পারবো, দেখি আমরা এখানে 18টা প্যাসেজ আছে, 18টা প্যাসেজ আমি বলে দিলাম কোনটা কোন রিলেটেড প্যাসেজ ছিল, কত সালে এসেছিল এবং কিভাবে আসলে এগুলো রিপিট হতে পারে সেই জিনিসগুলো দেখিয়ে দিলাম। সো এটা হচ্ছে প্যাসেজ। এখন আমরা প্যাসেজগুলো থেকে কি ধরনের প্রশ্ন আসে? 3 ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে গিয়ে আমাদের এমসিকিউ আসে 7টা, আরেকটা হচ্ছে গিয়ে 5টা শর্ট কোয়েশ্চেন আসে, এবং এরপর হচ্ছে গিয়ে 5টা শূন্যস্থান সম্বলিত আরেকটা সিন প্যাসেজ থেকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে। তো আমাদের এখানেও আমরা দেখবো আসলে কিভাবে এই জিনিসগুলোকে ভালো করে সমাধান করা যায়, কিভাবে পড়লে তোমরা সহজেই হয়তো মার্কস তুলতে পারবে। তো যে কোনো কিছু পড়ার পূর্বে আমি যেটাকে প্রেফার করি সেটা হলো গিয়ে শুধু খেটে যাব না, স্মার্ট ওয়েতে পড়বো। যেভাবে পড়লে আমার মনে হবে আমি সিন প্যাসেজ থেকে যে কোনো ধরনের প্রশ্ন দেখ না কেন আমি পারবো। এখন বললাম যে কোনো ধরনের প্রশ্ন, তাহলে যে কোনো ধরনের প্রশ্ন যদি আমি বলি, তাহলে নির্দিষ্ট কিছু ধরনের প্রশ্ন কিন্তু প্রতি বছর আসে। সো আগে আমরা দেখে নিই যদি যে কোন ধরনের প্রশ্ন প্যাসেজ থেকে মূলত আসে, তাহলে কিন্তু প্যাসেজটা পড়ার সময়ই আমি মাথায় রাখতে পারবো যে আমাকে প্যাসেজটা এইভাবে করে পড়তে হবে। তাই চলো আগে দেখে ফেলি আমরা যে আমাদের সিন প্যাসেজ থেকে এমসিকিউগুলা কেমন ধরনের আসে, কিংবা শর্ট কোয়েশ্চেনগুলো কেমন ধরনের আসে। তো এখানে দেখো এমসিকিউ অ্যানালাইসিসের মধ্যে আমি বেশ কিছু রেখেছি উদাহরণ সহকারে তোমাদের জন্য। দেখো এখানে সবার আগে যেটা রেখেছি ভোকাবুলারি রিলেটেড, প্রতি বছরই আসে কিন্তু। হ্যাঁ, যে কোনো একটা কি হইতে পারে, ওয়ার্ড হইতে পারে, একটা ফ্রেজ হইতে পারে, সেটার দিয়ে তোমার সিনোনিম জানতে হতে পারে, সেটার মিনিং জানতে হতে পারে, হয়তো অ্যান্টোনিমও জানতে হতে পারে। যেমন ধরো এই যে কমেমোরেট, এটা এসেছিল কত সালে? কমেমোরেট এসেছিল হচ্ছে গিয়ে ঢাকা বোর্ড 2022 সালে, সেটার মিনিং জানতে চেয়েছিল। তারপরে হচ্ছে গিয়ে স্টর্ম অফ প্রোটেস্ট, এইটার মানেটা কি আসলে সেই জিনিসটা জানতে চাওয়া হয়েছিল কত সালে? এই যে রাজশাহী বোর্ড 23 সালে, তাই না? সো এইগুলা কিন্তু এসেছিল একদম ওয়ার্ড রিলেটেড। আরও অনেক প্রশ্ন আছে, আমি জাস্ট উদাহরণ হিসেবে দুটো দেখানোর চেষ্টা করছি। তাহলে আমরা যখন পড়বো প্যাসেজটা, যে শব্দগুলো একটু কঠিন বলে মনে হয়, যে শব্দগুলো মনে হয় তুমি সিনোনিম পারবা না, মিনিং জানো না, সেটা কিন্তু একটু লিখে ধরে পড়লে তোমার এই ধরনের প্রশ্নগুলোর আর সমস্যা থাকবে না। পরে যদি দেখি স্ক্যানিং, তো স্ক্যানিংটা কীরকম আসলে? এখান থেকে হচ্ছে গিয়ে স্ক্যানিং দ্বারা বোঝায় মূলত হচ্ছে গিয়ে আমরা যে প্যাসেজটা পড়ার সময় সেখানে বিভিন্ন ফ্যাক্ট উল্লেখ থাকে, বিভিন্ন তথ্য উল্লেখ থাকে। সেই তথ্যগুলো কেমন, তথ্যগুলো দ্বারা আসলে কি বোঝাচ্ছে, সেগুলো কাকে রেফার করছে, এই জিনিসগুলো বোঝা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের প্রশ্নগুলো আসে। যেমন ধরো হচ্ছে গিয়ে আমাদের দ্য ন্যাশনাল মেমোরিয়াল লোকেটেড সার্ভার স্ট্যান্ডস ফর, তো আমরা ন্যাশনাল মেমোরিয়াল লোকেটেড সার্ভার এইটা কোথায় আছে আর কি মূলত। হ্যাঁ, সো আমরা যে আছি, আমরা যদি বলি আমরা এই যে ন্যাশনাল মেমোরিয়াল, এটা কেন করেছিল? মূলত স্বাধীনতার জন্য, তাই না? আমাদের বিজয় দিবসের জন্য এটা মূলত করা হয়েছিল। তাহলে আমাদের স্বাধীনতা দিবসের একটা প্যাসেজ আছে, সেটা হচ্ছে 26শে মার্চ, তাই না? 26শে মার্চ সেখান থেকে স্বাধীনতা দিবস, এবং পরবর্তীতে আমরা হচ্ছে কি করি, আমরা মূলত হচ্ছে গিয়ে ওই স্বাধীনতা দিবসকে আসলে পালন করার জন্য আমরা মূলত হচ্ছে গিয়ে এইখানে গিয়ে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি। তো ওইখানে কিন্তু সরাসরি উল্লেখ নাই।
হ্যাঁ, ন্যাশনাল মেমোরিয়াল অ্যাট সাভার যেটা আছে সেটা আসলে যে কেন এক্সাক্ট করে সেটা কিন্তু সরাসরি উল্লেখ নাই। বাট প্যাসেজটা কি ছিল? প্যাসেজটা ছিল ২৬শে মার্চ স্বাধীনতা দিবস। সো আমরা ওইটা থেকে এখানে করতে পারি যে এখানে মাস আপরাইজিং হবে না, তাই না? মার্টায়ার্ড হিরোজ হবে না, এখানের মধ্যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হবে না, ওয়ার অফ লিবারেশন ওয়ার আসলে সেখানের মধ্যে হবে, তাই না? সো এইভাবে করে আসলে আমাদেরকে একটু বুঝে ফ্যাক্টগুলো বুঝে করতে হবে। মাদার তেরেসা ইজ সিম্বল অফ, মাদার তেরেসা সিম্বল অফ, এই লাইনটা কিন্তু সরাসরি হুবহু আসলে সেখানে লেখা নাই। তো কিরকম ছিল? সো ওই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। সে কি লাভ অ্যান্ড ভিউটুর ইয়াচ্ছে সিম্বল ছিল, কাইন্ডনেস অ্যান্ড অনেস্টির সিম্বল ছিল, নাকি লাভ অ্যান্ড কাইন্ডনেসের ছিল, নাকি হচ্ছে কি ক্রুয়েলটি অ্যান্ড জেলাসি ছিল, তাই না? সো আমরা যদি দেখি তাহলে মাদার তেরেসা কেমন ছিল? সে ভালোবাসতো মানুষদেরকে এবং সে অনেক সদয় ছিল, তাই না? সো এটা হচ্ছে গিয়ে তার অ্যান্সার হতে পারে যে সরাসরি উল্লেখ নেই, বাট তার পুরো প্যাসেজটা পড়ে তার যে গুণগুলো আছে সেই গুণগুলো বের করার মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা অ্যান্সারগুলো করতে কিন্তু পারি। আমরা যদি পরে যাই, স্ক্রিনিং আসতে পারে। স্ক্রিনিংটা খুবই সহজ। সেন্টেন্সের যা ইয়েটা আছে সেটা কিন্তু সরাসরি অ্যান্সারটা হচ্ছে কোথায় দেওয়া থাকে, মানে প্যাসেজের মধ্যে দেওয়া থাকে। তুমি জাস্ট প্যাসেজটা একবার রিডিং পড়লে সেখান থেকে উত্তর বের করতে পারবা। যেমন মাদার তেরেসা হচ্ছে কত সালে, হ্যাঁ, কত সালে হচ্ছে নোবেল পিস প্রাইজ পায়? আমি যদি ভুল না করি তাহলে হচ্ছে গিয়ে 1979 সালে হচ্ছে গিয়ে সে কি পাইছিল? নোবেল প্রাইজ পেয়েছিল, তাই না? সো এই যে আমরা মনে করো 1979, এটা কিন্তু সরাসরি প্যাসেজে লেখা আছে। এই প্যাসেজটা যদি আমি সরাসরি পড়ি, ইনফরমেশনগুলো যদি মাথায় রাখি, তাহলে কিন্তু সহজেই আমরা কি করতে পারবো? প্যাসেজটা থেকে প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবো। পরে যদি যাই, সেন্টেন্স কমপ্লিশন, যে জায়গায় আমরা ভুল হয় মাঝে মাঝে, হ্যাঁ, সেন্টেন্স কমপ্লিশনে ভুল হয় এবং ভোকাবুলারিতে ভুল হয়। সেন্টেন্স কমপ্লিশনটা আসলে অনেক সময় ভোকাবুলারি নির্ভর করে আসে, কিংবা ইনফরমেশন নির্ভর করেও আসতে পারে। তো ভোকাবুলারি নির্ভর করে আসলে সরাসরি সেন্টেন্সে যেই শব্দটা ব্যবহৃত হয়েছে হয়তো অপশনগুলোতে সেই শব্দটা থাকে না। তো আমাদের কি করতে হয়? আমাদেরকে একটু ওই শব্দগুলো যদি সিনোনিম জানি তাহলে হয়তো অপশন থেকে সেটা বের করতে পারি। উদাহরণ দেখো, ভ্যারিয়াস ডিসপ্লেস আর অ্যারেঞ্জ টু ড্যাশ দ্য স্পেক্টেটর্স, মানে দর্শকদেরকে কি করার জন্য মূলত। তো প্যাসেজের মধ্যে মূলত ছিল হচ্ছে কি এন্টারটেইন, এন্টারটেইন শব্দটা ছিল, এই এন্টারটেইন শব্দটা ছিল। সো মূলত স্পেক্টেটর বা দর্শকদেরকে এন্টারটেইন করার জন্য অনেক ধরনের ডিসপ্লে, প্রদর্শনী আয়োজন করা হয়। কিন্তু তোমরা যদি অপশনগুলো খেয়াল করো, এই অপশনগুলো দেখো, অ্যামিউজ, অ্যানয়, ইরিটেট, স্যাডেন, এন্টারটেইন কিন্তু একটাও নাই। তাইলে আমাদের এই এন্টারটেইনের সিনোনিমটা জানতে হবে, তাই না? তো এন্টারটেইন মানে হচ্ছে কি করা? বিনোদন দেওয়া। তাহলে এটা হচ্ছে গিয়ে এই যে অ্যামিউজের সাথে কিন্তু সিনোনিমাস ওয়ার্ড, তার মানে এখানের মধ্যে অ্যান্সার হচ্ছে কোনটা? এই 4। তাহলে এই সেন্টেন্স কমপ্লিশন যে জিনিসগুলো আছে সেই জায়গার মধ্যে আমাকে ইনফরমেশন এবং ভোকাবুলারি দুইটা লাগতে পারে। সো আবারও একই কথা চলে আসলো, প্যাসেজগুলোকে ভালো করে প্রতিটা শব্দ ধরে পড়তে হবে। তাহলেই হচ্ছে গিয়ে আমরা প্রশ্ন যেগুলো থাকবে সেগুলো সমাধান করতে পারবো। আরেক ধরনের ইয়ে আসে, সেটা হচ্ছে কি আমাদের জিস্ট নির্ভর, টাইটেল নির্ভর আসতে পারে, হ্যাঁ। সো তোমাকে একটা প্রশ্ন করতে পারে, বলে হচ্ছে গিয়ে অথর যিনি হচ্ছে প্যাসেজটা লিখছেন তিনি আসলে কোন উদ্দেশ্যে প্যাসেজটা লিখছেন, এই প্যাসেজটার মূল ভাব কি, হ্যাঁ, এটার মূল থিমটা কি, এটার মূল বার্তাটা কি, এই জিনিসগুলো রিলেটেড কিন্তু প্রশ্ন আসতে পারে। যেমন ধরো হচ্ছে একটা উদাহরণ যদি দিই, মেহেরজানের প্যাসেজ থেকে আসছিল, হোয়াট ইজ দ্য মেইন পারপোজ, যে প্রধান লক্ষ্যটা আসলে কি সেটা জানতে চাওয়া হয়েছে, মেইন পারপোজ অফ দ্য অথর অফ দিস প্যাসেজ, তাই না? এটা ছিল যশোর বোর্ড 23 সালে। শুধু যশোর বোর্ডে না, মোটামুটি প্রতি বছরই বিভিন্ন বোর্ডে কিন্তু এই মেইন পারপোজ রিলেটেড প্রশ্ন কিন্তু এসে থাকে। তো আমি যদি দেখি এখানে মূলত মেহেরজান থেকে রিভারের ইম্পর্টেন্স বর্ণনা করা হয় নাই, তাই না? তাহলে এটা বাদ। তারপর হচ্ছে গিয়ে ইম্প্যাক্ট অফ মনসুন, শুধু বর্ষাকালের যে ইম্প্যাক্ট সেটাও বর্ণনা করা হয় নাই। আবার মূলত হচ্ছে গিয়ে কি শুধু হচ্ছে গিয়ে এখানে ফেইট অফ উমেন, নারীদের যে ভাগ্য আছে সেটাও বর্ণনা করা হয়নি, বর্ণনা করা হয়েছে মূলত কি এফেক্ট অফ রিভার ইরোশন। তার মানে আমাদের যে রিভার ইরোশন আছে, নদী ভাঙন আছে, সেটার ইফেক্টগুলো বর্ণনা করা হয়েছে। তার মানে অ্যান্সার হবে সেইটা। সো পুরো প্যাসেজটা পড়বো, প্যাসেজটার মূল বার্তাটা কি সেটা হচ্ছে বের করার চেষ্টা করব, তাহলে কিন্তু এই জিনিসটা আমরা এই প্রশ্নের উত্তরটা পারবো। আরও সহজ বলে দেই, আরও সহজ কীভাবে? ধরো আমরা এখানে তো 18টা প্যাসেজ শুধু করে দিছি, মার্ক করে দিছি। ধরো 18টা প্যাসেজ তুমি পড়বা, তো 18টা প্যাসেজ পড়ার সময়, তো প্রতিটা প্যাসেজ পড়ার সময় সেই প্যাসেজটার মূল বার্তাটা কি করলা, ছোট্ট করে এখানে লিখে ফেললা। মনে করো এটা প্যাসেজ, এখানে ছোট্ট করে ওইখানেই প্যাসেজের মূল বার্তাটা লিখে ফেললা। তাহলে তুমি হচ্ছে গিয়ে কি ওই প্যাসেজ থেকে যখনই কোনো প্রশ্ন আসবে এই প্যাসেজের মূল বার্তা কি, মূল থিম কি, অথরের পারপোজ কি, সেটা কিন্তু পেরে যাবা, তাই না? তো এটার জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া সম্ভব। এটার জন্য যে পরীক্ষার হলে গিয়ে প্যাসেজ পড়বো, মূল বার্তা জানবো, তার কিন্তু প্রয়োজন নাই। আগে থেকেই প্রতিটা প্যাসেজ পড়ার সময় তার পাশেই ছোট্ট করে এটার মূল বার্তাটা একদম লিখে ফেললা, তাহলে হচ্ছে গিয়ে সহজেই কিন্তু পরীক্ষার হলে তুমি এই ধরনের প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবা। সো এমসিকিউতে আমি 5 ধরনের
ইয়া দেখিয়েছি মূলত এরকম 5 ধরনের প্রশ্ন থাকে। অনেক সময় দেখা যায় ভোকাবুলারি 2টা থাকে, হ্যাঁ? প্রশ্ন কিন্তু 7টা থাকে। তো ভোকাবুলারি দেখা যায় 2টা থাকতে পারে, সেন্টেন্স কম্বিনেশন 2টা থাকতে পারে, ইনফরমেশনের রিলেটেড যেটা আছে স্ক্রিনিং সেটা কিন্তু ডাবল থাকতে পারে। অনেক সময় হচ্ছে কি স্ক্যানিংটা ডাবল থাকতে পারে। পারপোজটা তো সাধারণত একটাই থাকে কারণ পুরো প্যাসেজের বার্তা একটাই। সো পারপোজ রিলেটেড একটা থাকতে পারে। সো ওগুলো কিন্তু একাধিক থাকতে পারে। সেইভাবে করে 5টা প্রশ্ন হয়, 7টা প্রশ্ন হয় যেগুলো হচ্ছে এই 5 ধরনের মধ্যে পড়ে থাকে। আমরা যদি দেখি এমসিকিউর পাশাপাশি কিন্তু কি হতে পারে, এমসিকিউর পাশাপাশি আমাদের শর্ট কোয়েশ্চেনও আসে। সো ওই শর্ট কোয়েশ্চেনের প্রশ্নগুলো কেমন হয় দেখো। সবার আগে হচ্ছে গিয়ে রিমেম্বারিং অথবা রিকলিং। সহজ একটা জিনিস, আমরা সবাই মোটামুটি এটার সাথে পরিচিত। রিমেম্বারিং অথবা রিকলিংটা কি, মূলত হচ্ছে গিয়ে বেসিক যে ফ্যাক্টস আছে, কনসেপ্ট আছে, সেই জিনিসগুলো মানে তোমাকে যেই ইনফরমেশনগুলো অলরেডি হচ্ছে গিয়ে কি থাকবে, প্যাসেজের মধ্যে থাকবে, জাস্ট ওই প্যাসেজ থেকে ওই তথ্যগুলো বের করে অ্যান্সার করতে হবে। তোমাকে উল্টাপাল্টা বা অতিরিক্ত কোনো কিছু করতে হবে না, চিন্তা ভাবনাও করতে হবে না, আবার নিজের যুক্তি ইয়াও খাটাইতে হবে না। জাস্ট তথ্য যেটা আছে সেটাকে হুবহু তুলে দিলেও অ্যান্সার হয়ে যাবে। যেমন হোয়েন ডু পিপল গেট আপ অন পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের প্যাসেজের মধ্যে সরাসরি লেখা আছে মানুষজন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গোসল করে এবং ভালো জামা কাপড় পরে। সো ওইটা লিখে দিব, ওয়েক আপ আর্লি অ্যাজ পসিবল, যত সকালে সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব উঠে তারপর হচ্ছে তারা গোসল করে এবং এরপর হচ্ছে গিয়ে তারা উইয়ার স্পেশাল ক্লথস, তারা হচ্ছে গিয়ে বিশেষ ধরনের কাপড় আসলে পরে এই দিনে। তো এটা হচ্ছে সরাসরি প্যাসেজের মধ্যে দেওয়া আছে। প্যাসেজটা যদি ভালো করে পড়ি ইনফরমেশনটা আমি পেয়ে যাব, জাস্ট ওইটা নিয়ে আসবো, অ্যান্সার হয়ে যাবে। এটা হচ্ছে রিমেম্বারিং এবং রিকলিং ধরনের প্রশ্ন। তো আমাদেরকে প্যাসেজটা পড়ার সময় অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে একটু মার্ক করে করে পড়তে হবে, আন্ডারলাইন করে করে পড়তে হবে, যাতে পরবর্তীতে আমি সহজেই কী করতে পারি, প্রশ্ন আসলে সেটা আমি মনে রাখতে পারি। চলো এরপরে দেখি কী ধরনের প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে আন্ডারস্ট্যান্ডিং। সো এই জায়গাটা কিন্তু ওই আগের মতো শুধু ইনফরমেশন দিয়ে হবে না, হ্যাঁ? তুমি প্যাসেজটা পড়তে হবে, বিভিন্ন ফ্যাক্টগুলো থাকবে, কনসেপ্টগুলো থাকবে, সেই জিনিসটা জানতে হবে, সেই জিনিসটা বুঝতে হবে। এখানে তুমি শুধু হচ্ছে গিয়ে ওই ইনফরমেশনটা একদম সরাসরি প্যাসেজে উল্লেখ থাকবে না, তোমাকে ওইটার অনুমান করতে হবে কিংবা পুরো প্যাসেজ পড়ে সেটার সম্বন্ধে ধারণা অর্জন করতে হবে, তাহলে তুমি প্রশ্নটা পারবা। যেমন হচ্ছে গিয়ে রিনিউয়েবল এনার্জি, হ্যাঁ? তো রিনিউয়েবল এনার্জি নিয়ে হয়তো বিচ্ছিন্নভাবে পুরো প্যাসেজে অনেক আলোচনা থাকতে পারে, বাট সরাসরি সেটার কনসেপ্ট, সেটার ডেফিনিশন কি, এই জিনিসটা নাও থাকতে পারে। তো রিনিউয়েবল এনার্জির ডেফিনিশনটা তুমি কি পুরো প্যাসেজ থেকে তুমি বের করতে হবে। তো রিনিউয়েবল এনার্জি যখন তুমি হচ্ছে গিয়ে ইয়াটা পড়বা, রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল এনার্জি, যেমন হিউম্যানস ক্যান নেদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন, এই যে প্যাসেজটা ছিল সেখানে রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল দুইটা এনার্জি সম্বন্ধে বলা হয়েছে। তো এখানে কিন্তু বিভিন্ন ইয়া দেওয়া হয়েছে, তাদের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। রিনিউয়েবল এনার্জি কখনো শেষ হয়ে যাবে না, হ্যাঁ? সেটা আবার হচ্ছে গিয়ে পুনরায় আবার হচ্ছে গিয়ে বারবার করে হচ্ছে উৎপাদন করা যায়, এটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি। তো এখানে বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে কিন্তু একটা ডেফিনেশন কি করা যায়, তৈরি করা যায়। সেটাইভাবে করা যেতে পারে। দ্য এনার্জি হুইচ ইজ কনস্ট্যান্টলি অ্যান্ড ন্যাচারালি রিপ্লেনিশড, যেটা হচ্ছে গিয়ে প্রাকৃতিকভাবেই আবার কি হয়, পুনর্বার বারবার করে হচ্ছে গিয়ে জন্ম নেয়, উৎপন্ন হয় সেটা, এবং এটা হচ্ছে নেভার রানস আউট, কখনোই হচ্ছে এটা কি হয় না, শেষ হয় না। সো এই যে এনার্জিগুলো আছে এগুলাকেই মূলত কি বলা হয়, এগুলাকে রিনিউয়েবল এনার্জি বলা হয়। উদাহরণ দিয়ে দিতে পারি ওয়াইন্ড অ্যান্ড সোলার এনার্জি। তুমি প্যাসেজটা পড়ে দেখবা হচ্ছে গিয়ে একই সাথে দেখবা যে একই লাইনে এই পুরো সবগুলো তথ্য কিন্তু নাই। তুমি পুরো প্যাসেজটা পড়ে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট তথ্যগুলো এনে কিন্তু তুমি করতে হবে, সেটার অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে ডেফিনেশন অথবা কনসেপ্ট রিলেটেড, হ্যাঁ? সো এই প্রশ্নটা হয় মূলত কি ডেফিনেশন রিলেটেড। আমরা যদি বলি মার্ক করে দেই, ডেফিনিশন আসতে পারে, অথবা হচ্ছে গিয়ে সেটার একটা জিনিসের যে কোনো একটা টার্মের কনসেপ্ট রিলেটেড হইতে পারে। তোমাকে তাকে ডিফাইন করতে হবে, তার কনসেপ্টটা কি সেই জিনিসটা কিন্তু বলতে হবে। পরেরটা যদি দেখি 3 নম্বর ধরনের যে প্রশ্নটা আছে, নাম্বার 3, সেটা হচ্ছে অ্যাপ্লাইং। তো আমরা তো আগের যে প্রশ্নটা ধরনটা ছিল সেখানে ছিল আন্ডারস্ট্যান্ডিং। আমি কি করলাম, প্যাসেজ পড়ে একটা কনসেপ্ট সম্বন্ধে জানলাম, সেটা সম্বন্ধে জেনে আমি সেটা ডিফাইন করলাম, ডিসক্রাইব করলাম। সো এই যে আমার আন্ডারস্ট্যান্ডিং হলো, সেটাকে আমি অ্যাপ্লাই করব, প্রয়োগ যেটাকে বলি বাংলাতে আমরা, তাই না? সো আমরা ছিল হচ্ছে প্রথমে হচ্ছে জ্ঞান, যেটা হচ্ছে কি ছিল, যেটা হচ্ছে রিমেম্বারিং অথবা রিকল। তারপরে ছিল হচ্ছে অনুধাবন, আমি বুঝবো, আমি জাস্ট আন্ডারস্ট্যান্ড করব। আর এরপরে হচ্ছে গিয়ে প্রয়োগ, আমি বোঝার পরে এমন ধরনের প্রশ্ন আসতে পারে যেখানে কি হতে আমাকে ওই আন্ডারস্ট্যান্ডিংটাকে প্রয়োগ করতে হবে। সো এটা হচ্ছে গিয়ে অ্যাপ্লাইংয়ের প্রশ্ন। তুমি যখন হচ্ছে প্যাসেজটা পড়বা, অনেক কিছু বুঝবা, সেই তোমার বোধগম্যতা ব্যবহার করে তুমি কি করবা, তুমি হচ্ছে গিয়ে একটা প্রশ্ন অ্যান্সার করবা যেটা আসলে অ্যান্সারটা সরাসরি প্যাসেজে থাকবে না। যেমন ধরো, হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ ক্যান নট কন্ট্রোল দ্য রিভার এরোশন। তো মেহেরজানের যারা প্যাসেজটা পড়েছো তারা কিন্তু সেখানে কোথাও সরাসরি লেখা নাই যে আসলে রিভারেশন কন্ট্রোল করতে না পারলে সরাসরি আসলে কি ঘটবে। তো আমরা যদি প্যাসেজটা একটু এভাবে করে পড়ি, দেখি যে এখানে লেখা আছে যে মেহেরজানের এখানে বলা আছে যদি আমরা এখনই দ্রুত স্টেপ না নেই তাহলে
অনেক অনেক মেহেরজান, আরো হাজার 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 মেহেরজান আসলে হবে, তারা হচ্ছে নিজের ঘর বাড়ি হারাবে, তাদের সম্পদ হারাবে, তাই না? সো এই যে আন্ডারস্ট্যান্ডিংটা আমার হলো, সেটাকে ব্যবহার করে এটা অ্যান্সারটা লেখা যায় যে ইফ ইউ ক্যান নট কন্ট্রোল রিভার এরোশন দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস, আরো হাজারো কি হবে সেখানে মেহেরজানের উৎপত্তি হবে, জন্ম হবে। কান্ট্রি এভরি ইয়ার মোর পিপল উইল লুজ দেয়ার শেল্টার, তাদের আশ্রয় হারাবে এবং তাদের পরিবারকেও কিন্তু হারাবে। তো সেখানে মেহেরজানের যেই জীবনীটা আছে রিভার এরোশনের কারণে যা হয়েছে, রিভার এরোশনের কারণে তার জীবনে যা যা ঘটছে, সেই জিনিসটাকে কি করবো আমরা অন্যান্য মানুষের সাথে কানেক্ট করে কিন্তু আমরা অ্যান্সারটা করতে পারবো। এটা হচ্ছে কি অ্যাপ্লাইং এর মধ্যে পড়ে। পরবর্তী ধরনের প্রশ্ন যদি বলি অ্যানালাইজিং, তো অ্যানালাইজিং এর মধ্যে হচ্ছে গিয়ে কানেকশনটাকে বের করতে হবে। হ্যাঁ, একটা প্রশ্ন দেওয়া থাকবে যেটা হয়তো সরাসরি উত্তর ইয়ার মধ্যে নাই, বাট একটা ইনফরমেশন দেওয়া আছে, ওই ইনফরমেশনকে তুমি কানেক্ট করে ওই প্রশ্নের উত্তর করতে পারবা। তাহলে এটা মূলত কি করবে, তুমি বিভিন্ন ইনফরমেশন প্যাসেজ থেকে যে ইনফরমেশনগুলো আছে, আমি যদি বলি এই প্যাসেজের ইনফরমেশন কিংবা হচ্ছে প্যাসেজের বিভিন্ন ফ্যাক্ট কিংবা প্যাসেজের হচ্ছে যদি আমি বলি কনসেপ্ট, এই জিনিসগুলো হচ্ছে কি করবা, এই জিনিসগুলো তোমরা বের করবা। সো এইগুলো বোঝার পরে সেই জিনিসটার সাথে কানেক্ট করে অন্য যে কোনো প্রশ্ন যেটার উত্তর সরাসরি প্যাসেজে নাই সেগুলো কিন্তু করতে পারবা। যেমন হচ্ছে কি তুমি হচ্ছে কি করবা, কানেকশন তৈরি করবা কিংবা হচ্ছে কি সেটার সাথে তুলনা করলা কিংবা কন্ট্রাস্ট করলা, এই জিনিসগুলো করলে তারপর হচ্ছে তুমি কি করতে পারবা, করতে পারবা। যেমন ধরো আমরা যদি এই প্যাসেজটা দেখি, প্রশ্নটা দেখি, যেটা হচ্ছে কি রাজশাহী বোর্ড 2023 সালে এসেছিল। প্রশ্নটা হচ্ছে কি এরকম যে হাউ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট রিলেটেড টু দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তোমরা যদি 21শে ফেব্রুয়ারি দুইটার প্যাসেজটা পড়ো, দুইটা প্যাসেজ আছে, দুইটা প্যাসেজই পড়ো, সেটা কিন্তু কোথাও একদম সরাসরি লেখা নাই যে কিভাবে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশের সাথে কানেক্টেড। তাহলে এই যে প্রশ্নটা করা হইলো, এই প্রশ্নটা তাইলে তুমি কিভাবে অ্যান্সার করবা? তুমি প্রশ্ন অ্যান্সার করবা কিভাবে? প্যাসেজের মধ্যে সরাসরি লেখা আছে যে 21শে ফেব্রুয়ারি বা শহীদ দিবস কিংবা আমরা যদি 1952 সালের যে ভাষা আন্দোলন হয়েছিল, সে ভাষা আন্দোলনে প্রথমবারের মতো বাঙালিরা কি করছিল, ভাষার জন্য কি নিজের জীবন দিয়েছিল, যেটার কারণে বাঙালিদের মাঝে নিজেদের মধ্যে একটা একতা তৈরি হয়, যেটাকে আমরা বলি বেঙ্গলি ন্যাশনালিজম, বাঙালি জাতীয়তাবাদ, যেটা জন্ম হয়। পরবর্তীতে যে কোনো আন্দোলন আমরা যদি 66-র কথা বলি, 6 দফা দাবি কিংবা 69-এর গণ অভ্যুত্থান কিংবা 71-এর হচ্ছে গিয়ে আমরা যদি বলি স্বাধীনতা যুদ্ধ, সেখানেও কি বাঙালিরা এই কারণে যুদ্ধ করেছিল, এই কারণে লড়ে গিয়েছিল, কারণ তাদের মধ্যে বাঙালি জাতীয়তাবাদ ছিল। সো বাঙালি জাতীয়তাবাদটা কই থেকে এসেছে? মূলত 52 সালের ভাষা আন্দোলন থেকে এসেছিল। সো এই কারণেই বলা যায় যে এইভাবে করে ভাষা আন্দোলন এবং আমাদের যে 71 সালের মুক্তিযুদ্ধ ছিল, দুইটা হচ্ছে কানেক্টেড। সো এই যে দুইটা বিষয়ের উপরে, দুই কনসেপ্টের উপরে কানেকশন তৈরি করা, এটাই হচ্ছে গিয়ে আমাদের এই অ্যানালাইজিং এর কাজ বা এই প্রশ্নের আসলে কাজ। তো প্রশ্নটা কিরকম হতে পারে? ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ক্যাটালাইজ দ্য অ্যাসারশন অফ বেঙ্গলি ন্যাশনাল আইডেন্টিটি, বাঙালি যে জাতীয় যে পরিচয়, হ্যাঁ, বাঙালি জাতির যে পরিচয়, সেই পরিচয়টাকে কি করছিল, ক্যাটালাইজ করছিল। এবং এই কারণে দেখা গেছে তারা এই আন্দোলনটাই পরবর্তীতে কি হয়েছে, ফোররানার অগ্রদূত হয়েছিল কিসের, বেঙ্গলি ন্যাশনালিস্ট, বাঙালি জাতীয়তাবাদের, তাই না, বাংলাদেশ জাতীয়তাবাদের বা ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের যে আন্দোলন ছিল, সেই জায়গার মধ্যে এই যে চেতনাটা ছিল, এই চেতনাটা কি করছিল, কাজ করছিল। তো ভাষা আন্দোলন যদি না হইতো, হয়তো বাংলার মধ্যে সেই একতা আসতো না, সেই ফিলিংটা হয়তো আসতো না, জাতীয়তাবাদটা আসতো না, যেটা পরবর্তীতে তাদেরকে 71 সালের মুক্তিযুদ্ধ কিংবা অন্যান্য আন্দোলনে লড়াই করতে সহায়তা করেছিল। তো এইভাবে করে কি করতে হবে, কানেকশন তৈরি করতে হবে, যেটা হচ্ছে অ্যানালাইজিং এর মধ্যে পড়ে। এক ধরনের প্রশ্ন সব সময় আসে, প্রায় সব সময় আসে, আমি সবসময় শিক্ষার্থীদেরকে বলি যে এই প্রশ্নটা মাস্ট তোমরা পড়বা বারবার করে, কারণ এটার একটু অ্যান্সার করাটাও কঠিন, আবার পরীক্ষার মধ্যে আসেও, প্রায় সব সময়ই আসে। ইভালুয়েটিং, হ্যাঁ, তোমার যে যোগ্যতা আছে, দক্ষতা, বিচার করার যোগ্যতা, দক্ষতা, এই জিনিসটা যাচাই করা হয়, তোমার মতামত জানতে চাওয়া হয়, তুমি কি এর সাথে একমত, কেন, তুমি এর সাথে একমত নও, তাহলে কেন, তাহলে তোমার মতামত জানতে চাওয়া হয়। তাহলে এখানে কিন্তু প্যাসেজে কোথাও তোমার মতামত নাই, প্যাসেজে ইনফরমেশন আছে, ফ্যাক্টস আছে, কনসেপ্টস আছে, তাই না? তো এইগুলো ব্যবহার করে তুমি তোমার মতামতকে কি করবা, ফ্রেম করবা, তোমার মতামত গঠন করবা, এবং তোমার মতামত ইয়েস হইলে তোমার ইয়েসের পক্ষে যুক্তি দিবা, এবং তোমার মতামত যদি নো হয় তাহলে নো এর পক্ষে কি দিবা, যুক্তি দিবা। তাহলে ইয়েস অথবা নো আগে লিখবো যে আমি এটার সাথে অ্যাগ্রি, অথবা নো আই ডিসঅ্যাগ্রি, এভাবে করে কি করবো, আগে শুরু করবো, দেন আমার যে মতামত আছে সেটার পক্ষে আমি কি দিব, যুক্তি দেখাবো। এটাই হচ্ছে এই ধরনের প্রশ্নের যেমন সিলেট বোর্ড 22 সালে প্রশ্ন একটা এসেছিল কি, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো রিসাইক্লিং ক্যান কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, তুমি কি মনে করো যে রিসাইক্লিং করলে আমাদের দেশের যে হচ্ছে ডেভেলপমেন্ট আছে সেখানে কি করবে, এটা কন্ট্রিবিউট করবে, অবদান রাখবে? হ্যাঁ, তুমি যদি মনে করো ইয়েস আমি মনে করি, তাহলে হচ্ছে গিয়ে অ্যান্সার দিতে হবে হাউ, কিভাবে করবে, তোমার মতের পক্ষে যুক্তি দাও। তুমি যদি বলো যে না আমি অ্যাগ্রি করি না, তাহলে কেন করি না সেটারও একটা কি দিতে হবে, যুক্তি দিতে হবে। তাহলে আমি মনে করলাম
আমরা ইয়েস দিয়ে শুরু করলাম, তাহলে সবার আগে ইয়েস অথবা নো দিয়ে শুরু করবা। তাহলে অ্যান্সারটা শুরু করতে হবে কি দিয়ে? হয় ইয়েস দিয়ে অথবা হচ্ছে গিয়ে নো দিয়ে। এই দুইটার একটা দিয়ে কি করবো আমরা অ্যান্সার শুরু করব। দেন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এখানে যুক্ত করতে পারি আই থিঙ্ক রিসাইক্লিং ক্যান কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, এটা চাইলে যুক্ত করতে পারি। দেন হচ্ছে গিয়ে আমি আমার উত্তরের বা মতের পক্ষে যুক্তি দেখাবো। বিকজ থ্রু রিসাইক্লিংয়ের মাধ্যমে ওয়ান প্রোডাক্ট ইজ রিইউজড, আবার কি হয় রিইউজ হয়, এবং ফর দিস রিজন মোর প্রফিটস আর গেইনড, আরও বেশি লাভ হয়, এবং আরও একটা প্রোডাক্ট থেকে বারবার করে কি হয় লাভ হয়। মোরওভার দেয়ার উইল বি লেস স্ট্রেস, সেখানের মধ্যে কম পরিমাণ কি হবে আবর্জনা তৈরি হবে যদি আমি একটা জিনিসকে রিসাইকেল করি। ইফ ইউ রিসাইকেল আ প্রোডাক্ট ইভেনচুয়ালি অল দিস থিংস, এই সকল জিনিসগুলোকে হেল্প ডেভেলপ আওয়ার কান্ট্রি বোথ কোথায় কোথায় ইকোনমিক্যালি, ওই যে প্রফিট হবে সেটা, আর একটা হচ্ছে কি এনভায়রনমেন্টালি, পরিবেশের দিক থেকে কম আবর্জনা হবে, পরিবেশের দূষণ কম হবে সেই দিক থেকেও। সো রিসাইকেলিংটা কি আমরা সকলেই হয়তো জানি। রিসাইক্লিংকেই মনে করো আমার হচ্ছে গিয়ে এই যে শার্ট আছে, হ্যাঁ শার্টটা মনে করো একদমই ছিঁড়ে গেছে, কিংবা আরও সহজ একটা উদাহরণ দিই, যেমন ধরো তোমাদের এখন হয়তো ভিডিওটা দেখার সময় তোমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো নোট করতেছো খাতার মধ্যে, তো তোমাদের খাতা মনে করো শেষ, একদম লাস্ট পেজে আসো, শেষ হয়ে গেছে। তো শেষ হয়ে যাওয়ার পরে খাতাটা তুমি আমার লিখতে পারবা? আর কোনোভাবে লিখতে পারবা? লিখতে পারবো না, কলমে কালি তার মোছা যায় না, তাই না? সো লেখা আমি আর পারবো না, তাহলে তখন আমি কি করবো? তখন আমি কি করবো, এই যে খাতাটা আছে সেটা আবার ফ্যাক্টরিতে নিয়ে যাবে, আমি মাটিতে ফেলে দিব না, আবর্জনা করবো না, আবর্জনা ডাস্টবিনে ফেলে দেবো না, এটাকে রিসাইকেল করবো, মানে হচ্ছে এটা জমায় রাখবো, সেটাকে ওই পেপারওয়ালার তোমরা আসে তাদের কাছে বিক্রি করলাম, তারা পরবর্তী কী করলো ফ্যাক্টরিতে নিয়ে গেলো। তো ফ্যাক্টরিতে নিয়ে গেলে সে কী হবে, আবারও একদম প্রথম পর্যায়ে কাগজ বানানোর জন্য যে কিছু হয় এটা মন্ডু তৈরি করা হয়, সেই জায়গায় নিয়ে যাবে। মন্ডু তৈরি করে এই কাগজ দিয়ে আবার করে কী করবে, নতুন করে কাগজ তৈরি করবে, যেখানে ওই হাতের লেখাগুলো থাকবে না। কাগজের কোয়ালিটি হয়তো একটু ডিক্রিজ হয়ে যাবে, বাট আবারও কি সম্ভব, এটা থেকে কাগজ উৎপাদন করা সম্ভব। তাহলে তুমি একই কাগজ একই প্রোডাক্ট বারবার এভাবে রিসাইকেল করে কী করতে পারবা, ব্যবহার করতে পারবা। সো এভাবে করলে একই প্রোডাক্ট বারবার ব্যবহার করলে আমরা একই জিনিস থেকে বারবার প্রফিট পাবো, ব্যবসায়ীরা প্রফিট পাবে, সো এটা একটা প্রফিট হবে, আবর্জনা কম হবে, এনভায়রনমেন্টের দিক থেকে এটা কি হবে, সুবিধাজনক একটা জায়গা কিন্তু হবে। সো এইটা হচ্ছে এক ধরনের প্রশ্ন আসতে পারে, ইভ্যালুয়েটিং প্রশ্ন বারবার প্রতিবার আসে, সো এটা অবশ্যই দরকার। তাই আমাদের ইভ্যালুয়েটিং যে ইয়েটা আছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। সো আমরা হচ্ছে গিয়ে যদি বলি একে একে আমরা এমসিকিউ এবং হচ্ছে গিয়ে কোয়েশ্চেন দুইটারই হচ্ছে গিয়ে কী ধরনের প্রশ্ন আসতে পারে, কিভাবে সেগুলোর অ্যান্সার করব, কিভাবে আসলে সেগুলো আমরা মাথায় রাখবো, কিভাবে প্যাসেজগুলো পড়বো, সেই জিনিসগুলো জানার চেষ্টা করেছি। সো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটা বাস্তবিক উদাহরণ, মানে আমরা একটা প্যাসেজ নিব, প্যাসেজটা পড়ে একদম তোমাদের সাথে রিলেট করে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কীভাবে অ্যান্সার করতে হবে, কীভাবে চিন্তা করতে হবে, সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, সো আমরা চলে আসি। এখানে মধ্যে একটা প্যাসেজ দেওয়া আছে, মেহেরজানের প্যাসেজ, তাই না? সবার আগে প্যাসেজ ইয়ার মধ্যে ছিল আমাদের অ্যানালাইসিস, সেখানে সবার আগে এই প্যাসেজটা ছিল, মেহেরজানের একটা প্যাসেজ আছে। সো মেহেরজানের প্যাসেজটা আমরা পড়ে দেখার চেষ্টা করি, কিভাবে আসলে এটা থেকে প্রশ্ন আসতে পারে, কিভাবে আমরা এটার জন্য প্রস্তুতি গ্রহণ করব। হ্যাঁ, সো মেহেরজান হচ্ছে আমাদের ইয়ার মেইন ক্যারেক্টার। মেহেরজানের জীবন নিয়ে আসলে এখানে ছিনিমিনি খেলা হয়েছে নাকি? মেহেরজানের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। তো এই মেহেরজান কোথায় বসবাস করে? মূলত হচ্ছে গিয়ে ইসলাম একটি বস্তিতে বসবাস করে, তার জায়গা, তাই না? তার বস্তি, তার অবস্থান, তার শেল্টার জায়গা। বস্তিটা কোথায়? বস্তিটা হচ্ছে গিয়ে সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। এটা হচ্ছে গিয়ে এই বস্তিটা এই জায়গায় অবস্থিত। বস্তিটা কোথায় অবস্থিত? এই জায়গার মধ্যে অবস্থিত। তোমরা হয়তো একটা জিনিস হয়তো খেয়াল করেছো, না করলে আমি দেখাই দিচ্ছি। এখানে ব্যবহৃত হয়েছে অন। তো জায়গার নামের পূর্বে হয় আমরা ইন বসাই, ছোট জায়গা হলে অ্যাড বসাই, কিন্তু এখানে তো সিরাজগঞ্জের আগে আবার অন বসলো, কেন আসলে বসলো, তাই না? তো অনেকের মধ্যে এই প্রশ্নটা জাগ্রত হয়, তাহলে অন কেন বসলো? দেখো এখানে মূলত মেহেরজানের অবস্থান হচ্ছে গিয়ে এই ইসলাম, মেহেরজানের জায়গা, মেহেরজানের অবস্থান, বাসস্থান, এবং পরবর্তীতে যেটা বলছে সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট, মানে হচ্ছে গিয়ে সিরাজগঞ্জের বাঁধ, যমুনা নদী আছে না সিরাজগঞ্জে, যমুনা নদী থেকে শহরকে বাঁচানোর জন্য একটা বাঁধ করা হয়েছে। তাহলে এটা হচ্ছে সিরাজগঞ্জ শহরের প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট, বাঁধ নির্মাণ করা হয়েছে, যেটা হচ্ছে সিরাজগঞ্জ শহরকে বাঁচিয়ে রাখে, প্রোটেকশন করে রাখে, প্রিজার্ভেশন করে রাখে, কনজারভেশন করে রাখে, সংরক্ষণ করে, রক্ষা করে বিভিন্ন ধরনের ক্যালেমিটি থেকে, তাই না? সো এই যে বাঁধ আছে, বাঁধের উপরে মূলত হচ্ছে গিয়ে এই ইসলামটা। তাহলে এই যে সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট, এটা কিন্তু মেহেরজানের লোকেশন না, বরঞ্চ ইসলামের লোকেশন। কার লোকেশন? ইসলামের লোকেশন। এখন বলো, তাহলে এই যে বাঁধ আছে, মনে করো আমরা এখানের মধ্যে বাঁধটা বানাইলাম, এই যে মনে করো এটা হচ্ছে বাঁধ, এটা হচ্ছে বাঁধ। এখন বাঁধের মনে করো এটা আমি ছোট্ট করে রাখলাম আর কি, আমার ড্রয়িং খুবই খারাপ, তো আমি একার চেষ্টা করছি। এখানে মনে করো বাঁধ, সো এখানে হচ্ছে গিয়ে বস্তিটা থাকার কথা, তাই না? এখানে হচ্ছে গিয়ে বস্তি থাকার কথা,
ধরো আমি আবারও বলছি আমার আমার ড্রয়িং খুবই বাজে। সো এটা মনে করে এখানে হচ্ছে গিয়ে আমাদের কি হইলো, এখানের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের এই একটা দুইটা গাছও আছে, হ্যাঁ। সো এটা হচ্ছে গিয়ে আমাদের বস্তিটা। তো বস্তিটা বাঁধের কি ভেতরে থাকবে নাকি বাঁধের উপরে থাকবে? বলো দেখি তোমাদের মতামত কি? বস্তিটা কোথায় থাকবে? বস্তিটা অবশ্যই এই বাঁধের উপরে থাকবে, ভেতরে কিন্তু থাকবে না। তাহলে কোনো কিছুর উপরে যদি থাকি, মনে করো আমি এই ইয়েটা টেবিলের উপরে রাখলাম, আমি কি বলবো? আই পুট দ্য পেন অন দ্য টেবিল, ইন দ্য টেবিল কিন্তু বলবো না। সো এই কারণে এই স্লামটা কোথায়? সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট, এটার উপরে মূলত, বাঁধটার উপরে মূলত স্লামটা অবস্থিত। সেই কারণে এখানে কি বসেছে? অন বসেছে। সো আশা করি সবাই ক্লিয়ার, তাই না? ওকে, তাহলে এমব্যাঙ্কমেন্ট এখানে কি? এমব্যাঙ্কমেন্ট দ্বারা বোঝা হচ্ছে কি বাঁধ, তাই না? যে নদী থেকে বাঁচানোর জন্য আমরা যে বাঁধ তৈরি করি সেটা। দ্য হুইসপারিং সাউন্ড, হুইসপারিং মানে কি? হ্যাঁ, হুইসপার মানে কি? হুইসপার মানে হচ্ছে গিয়ে, আমরা যদি বলি হুইসপার মানে হচ্ছে গিয়ে ফিস ফিস করা, ফিস ফিস করা। আমরা ফিস ফিস করে কথা বলি না কানে কানে, ফিস ফিস করা। সো আমরা হচ্ছে কি করি? ফিস ফিস করি, ফিস ফিস করে কথা বলি। তো বাতাসও কি করতে পারে? ফিস ফিস করতে পারে। কিরকম করে? তুমি যখন দৌড়াবা, কিংবা তুমি মনে করো একদম শান্ত এলাকায় বসে আছো, আশেপাশে কোনো কোলাহল নেই, কোনো গাড়ি বাড়ি নেই, কোনো মানুষ নেই, দেখবা বাতাসের আওয়াজ তোমার কানে ভেসে আসছে শু করে। এটাকেই বলা হয় কি? ফিস ফিস আওয়াজ। সো এটাই হচ্ছে মূলত হুইসপারিং সাউন্ডকে বোঝায় আর কি মূলত। তাহলে এখানে উইন্ড মানে কি? উইন্ডকে এই হুইসপারিং বুঝাইছে। তাহলে এখন দেখো তো একটা বিষয় আমি যদি খেয়াল করি, এখানে যদি দেখো তোমরা একটু খেয়াল করো তো, ওয়াইন্ড শব্দটা হচ্ছে একটা নাউন, বাতাস না? তাহলে ওয়াইন্ড শব্দটা একটা কি? নাউন, তাই তো? নাউন। এবং নাউনের আগে হুইসপার শব্দটাকে যদি আমি একটু ভাঙি, দেখো এখানে হুইসপার শব্দটা আছে, হুইসপার, তাইলে এই যে হুইসপার, হুইসপার শব্দটা হচ্ছে একটা ভার্ব, তাই না? ফিস ফিস করা, এবং এটার সাথে যুক্ত হয়েছে আইএনজি, হুইসপারিং। তাহলে ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে গিয়ে ভার্ব, আর এটার সাথে যুক্ত হয়েছে হচ্ছে গিয়ে আইএনজি। হ্যাঁ, ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি আমরা জানি কি হিসেবে কাজ করতে পারে? একই সাথে জিরান্ড হিসেবেও কাজ করতে পারে, একই সাথে পার্টিসিপল হিসেবেও কাজ করতে পারে, তাই না? ভার্ব প্লাস আইএনজি জিরান্ড হইতে পারে, পার্টিসিপল হইতে পারে। তো হুইসপার শব্দটা এখানে জিরান্ড হবে নাকি পার্টিসিপল হবে, সেই জিনিসটা জানা উচিত না? চলো একটু জেনে নেই। তো নিয়মটা খুবই সহজ, সবাই পারবা আশা করি। কিভাবে মাথায় রাখবা? একদম সহজভাবে মাথায় রাখতে পারো যদি কখনো তোমরা দেখো একটা নাউন আছে, মনে করো একটা নাউন, হ্যাঁ, নাউন, নাউনের আগে আছে হচ্ছে গিয়ে ভার্ব প্লাস আইএনজি, নাউনের আগে আছে ভার্ব প্লাস আইএনজি। আর নাউন মনে করো এখানেও আলাদা করে দিলাম, নাউন, নাউনের আগেই আছে হচ্ছে গিয়ে ভার্ব প্লাস আইএনজি, হ্যাঁ, ভার্ব প্লাস আইএনজি এখানেও আছে, হ্যাঁ। সো ভার্ব প্লাস আইএনজি উপরেও আছে, ভার্ব প্লাস আইএনজি নিচেও আছে, হ্যাঁ। তো আমরা কিভাবে আসলে এই ভার্ব প্লাস আইএনজিকে আইডেন্টিফাই করব? মনে করি এখানেও লিখলাম ভার্ব আর প্লাস আইএনজি, এই যে ভার্ব প্লাস আইএনজি, হ্যাঁ, ওকে। তো আমরা কিভাবে আসলে নির্ণয় করবো এই যে ভার্ব প্লাস আইএনজি সেটা কি জিরান নাকি পার্টিসিপল সেটা? তো আমরা জানি ভার্ব প্লাস আইএনজি যদি কি করে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেটা পার্টিসিপল হয়। ভার্ব প্লাস আইএনজি যদি নাউন হিসেবে কাজ করে, তাহলে সেটা কি হয়? জিরান্ড হয়, তাই না? তাহলে ভার্ব প্লাস আইএনজি যদি পার্টিসিপল হলে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলে পার্টিসিপল, নাউন হিসেবে কাজ করলে জিরান্ড। তো নাউনের আগে বসছে একটা ওয়ার্ড, নাউনের আগে একটা ওয়ার্ড বসছে, তো ওই শব্দটা কি নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে নাকি আমাদের নাউন হিসেবে কাজ করতেছে, সেই জিনিসটা আমাদের একটু জানা উচিত। কিভাবে জানবো? আমরা সহজ ভাষায়, সহজ নিয়মে আমরা যদি দেখি, একটা নিয়ম যদি এখানে শিখে নেই, তাহলে হচ্ছে গিয়ে যে নাউনের আগে বসছে, মনে করি এখানে নাউন আছে না, নাউনের আগে বসছে, নাউন যদি, নাউন যদি ভার্ব প্লাস আইএনজি এর কাজ করতে পারে, এর কাজ করতে পারে, তাহলে সেটা হবে হচ্ছে গিয়ে পার্টিসিপল। আর নাউন যদি ভার্ব প্লাস আইএনজি এর কাজ করতে না পারে, তাহলে সেটা হবে জিরান্ড। ঠিক আছে? তাহলে করতে পারলে হবে পার্টিসিপল, না করতে পারলে হবে জিরান্ড। এটাই হচ্ছে নিয়ম। তাহলে এভাবে করে নাউন আগে ভার্ব প্লাস আইএনজি, কাজটা যদি নাউনটা করতে পারে তাহলে সেটা পার্টিসিপল হবে, না পারলে সেটা কি যাবে? জিরান্ড হয়ে যাবে। তাহলে এবার দেখো উইন্ড যেটা আছে বাতাস, বাতাস কি ফিসফিস করতে পারে কিনা? একটু আগে তোমাদেরকে বলেছিলাম, তোমরা একটা খালি জায়গায় বসে থাকো, কোলাহল নাই, গাড়ি ঘোড়া নাই, বাতাসই তোমার কানের মধ্যে শব্দ করবে ফিস ফিস করে, শু করে। তাহলে আওয়াজটা কিন্তু বাতাস নিজেই করছে, করছে না? যেই করছে। তার মানে এই ওয়াইন্ড কি করতে পারছে? এই ওয়াইন্ড হচ্ছে গিয়ে আমাদের এই হুইসপারের কাজটা করতে পারে। আর যদি হুইসপারের কাজটা করতে পারে, তাহলে নাউন যদি কি করতে পারে? ভার্ব প্লাস আইএনজির কাজটা করতে পারে, অবশ্যই সেটা হয়ে যায় একটা পার্টিসিপল, তাই না? পার্টিসিপল।
ওকে, সো এটা হয়ে গেল পার্টিসিপল। ফ্রম দ্য রিভার যমুনা, তাহলে দি, তোমরা অনেকে হয়তো জানো না, দি এ এন দি, তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কোন পার্ট অফ স্পিচ, তোমরা সব বলে আর্টিকেল, তাই না? মূলত দি এ এন দি সবগুলোই হচ্ছে কি, সবগুলোই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। হ্যাঁ, সেগুলো আর্টিকেল, বাট মনে রাখবা এখনো বাংলাদেশে ওই জিনিসটা প্রতিষ্ঠিত হয় নাই যে আর্টিকেলকেও একটা পার্ট অফ স্পিচ হিসেবে ধরা হবে। হ্যাঁ, অনেক জায়গায় যদি এখনো বলে যে আর্টিকেল আলাদা একটা পার্ট অফ স্পিচ, বাট এখন পর্যন্ত যেটা আছে সেই অনুসারে আর্টিকেল এ এন দি এগুলো হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি, মেক্স দি ফায়ার আনস্টেডি, আগুনকে কি করে তোলে, আনস্টেডি করে তোলে, আগুনকে কি করে তোলে, আনস্টেডি করে তোলে। তো এখানে একটা জিনিস দেখার বিষয় আছে, দেখার বিষয়টা কি, আমরা যদি একটু মার্ক করি, ধরো আমরা মার্ক করলাম এখানে মেক, মেক হচ্ছে ভার্ব, সবাই একমত, এটা হচ্ছে একটা ভার্ব। আর মেক, মেক দ্য ফায়ার, আমি যদি বলি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে পাওয়া যায় কি, পাওয়া যায় হচ্ছে গিয়ে অবজেক্ট। তাহলে মেক যমুনা, এই যে উইন্ড আছে, বাতাস আছে, যমুনার যে বাতাস আছে সেটা হচ্ছে কি করে, মেক করে, কাকে করে, এই আগুনকে করে, কাকে করে, এই আগুনকে করে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এটা কি অবজেক্ট, তাহলে ভার্ব গেল, অবজেক্ট গেল, মেক দ্য ফায়ার। এবার পরবর্তীতে আনস্টেডি আছে, আনস্টেডি আছে, তো আমি আবার যদি প্রশ্ন করি মেক দ্য ফায়ার আগুনকে করে, আগুনকে কি করে, আগুনকে হচ্ছে গিয়ে আনস্টেডি করে, তাহলে একটা হচ্ছে কাকে দ্বারা প্রশ্ন করলাম, একটা কি দ্বারা প্রশ্ন করলাম, নিয়ম অনুসারে এটাও অবজেক্ট ওইটাও অবজেক্ট, একটা ডিরেক্ট আর একটা ইনডিরেক্ট, এরকম তাই না, একটা ডিরেক্ট আরেকটা কি ইনডিরেক্ট, একটা ডিরেক্ট আরেকটা হলো কি ইনডিরেক্ট। সো এরকম করে কি ডিরেক্ট ইনডিরেক্ট আমরা বের করি হয়তো, কিন্তু আসলে এরকম নয়। যদি কখনো এমন দেখো, যদি মনে করো কখনো যদি তোমাদের চোখে পড়ে যে অবজেক্ট, তোমরা যদি কখনো এমন লিখতে পারো অবজেক্ট সমান সমান একটি ওয়ার্ড যেটা অবজেক্টের পরে আছে, হ্যাঁ, অবজেক্ট সমান সমান একটি ওয়ার্ড যেটা অবজেক্টের পরে আছে, তাহলে সবসময় মনে রাখবা এইটা কিন্তু কি নয়, এটা তখন অবজেক্ট হবে না, এটা হয়ে যাবে কমপ্লিমেন্ট, এটা কি হয়ে যাবে, কমপ্লিমেন্ট, কিসের কমপ্লিমেন্ট, অবজেক্টের কমপ্লিমেন্ট, তার মানে এটা হয়ে যাবে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে অবজেক্ট সমান সমান একটা ওয়ার্ড হইলে সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে গিয়ে অবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে যাবে, যেটা অবজেক্টের পরে আছে। তাহলে এখন যদি আমি একটু খেয়াল করি এখানে, আমাকে একটু বলো তো, এই যে ফায়ারকে আনস্টেডি করে দেয়, ফায়ারকে আনস্টেডি করে দেয়, তাহলে আনস্টেডিটা কে হচ্ছে, অস্থির যে হচ্ছে, যখন বাতাস প্রবাহিত হয়, বাতাসটা কি করে আগুনকে অস্থির করে, তাহলে আগুনটা নড়ে চড়ে, তাহলে নড়ে চড়ে কে, অস্থির কে হয়, মূলত আগুনটাই হয়। তার মানে আমি এখান থেকে লিখতে পারি যে দি ফায়ার, এই যে আমরা লিখতে পারি দি ফায়ার সমান সমান আনস্টেডি, দি ফায়ার সমান সমান কি হয়, আনস্টেডি হয়। তার মানে আমি অবজেক্ট সমান সমান একটা ওয়ার্ড লিখতে পারি, অবজেক্ট সমান সমান কি করতে পারি, একটা ওয়ার্ড লিখতে পারি। তার মানে এই আনস্টেডিটা আরেকটা অবজেক্ট হবে না, মূলত অবজেক্ট কমপ্লিমেন্ট হবে, অবজেক্ট কমপ্লিমেন্ট হবে। বুঝতে পেরেছি? সো এভাবে করে বের করতে পারো। দ্য ডান্সিং ফ্লেমস, ডান্সিং ফ্লেম, দেখো ফ্লেমটা নাউন, নাউনের আগে আবার ভার্ব প্লাস আইএনজি আসছে, তাই না? ফ্লেম মানে হচ্ছে আগুনের শিখা, তাহলে আগুনের শিখা কি নড়ে চড়ে না, আগুনের শিখা, তোমরা যে আগুনের শিখার দিকে তাকাও, মোমবাতি জ্বালাইলে, সো মাথায় যে আগুনের শিখাটা থাকে, আগুনের শিখাটা নিজেই কিন্তু নড়ে চড়ে। তাহলে আবার নাউনের আগে ভার্ব প্লাস আইএনজি আছে, নাউনের আগে ভার্ব প্লাস আইএনজি আছে, কাজটা যদি নিজে করতে পারে তাহলে সেটা হয়ে যায় পার্টিসিপল। আশা করি বুঝতে পেরেছো। রিমাইন্ড স্মরণ করিয়ে দেয়, রিমাইন্ড হচ্ছে একটা পজিটিভ ভার্ব, সবাই মাথায় রাখতে পারো, পজিটিভ ভার্ব। যখন আমরা নিজে কাজটা না করে অন্য কাউকে দিয়ে করাই সেটা হচ্ছে পজিটিভ ভার্ব হয়ে যায়। সকল হয়তো এতদিনে এটা শুনেছো, যেমন হচ্ছে কি আমি তোমাদেরকে পড়াচ্ছি, পড়ার কাজটা করতেছো তোমরা, তাহলে কাজটা আমি করছি না, তোমাদেরকে দিয়ে করাচ্ছি, এটা হয়ে গেল কি একটা পজিটিভ ভার্ব। তাহলে রিমাইন্ড হচ্ছে কি স্মরণ করিয়ে দেওয়া, স্মরণ কিন্তু আমি করছি না, যাকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি সে স্মরণ করছে, তো সেটা পজিটিভ ভার্ব হয়ে যাবে। রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্ময়েল, মেহেরজানকে কি করে, টার্ময়েল দুঃখ দুর্দশা। সো এখানে মূলত টার্ময়েলটা আসলে কি বোঝাচ্ছে, এখানে এই টার্ময়েল দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি, মূলত কি টার্ময়েল দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি তার পেইনস অ্যান্ড প্যাংস, যে দুঃখ বেদনা আছে সেইগুলা, হ্যাঁ, পেইনস অ্যান্ড প্যাংস, দুঃখ এবং যন্ত্রণা। অথবা এটা দ্বারা বুঝাইতে পারে আরেকটা কি, আরেকটা জিনিস বুঝাইতে পারে তার জীবনে যে উত্থান পতনগুলো ছিল, হ্যাঁ, আপস অ্যান্ড ডাউনসগুলো, তাহলে এটা কিন্তু আপস অ্যান্ড ডাউনসও হতে পারে। তাহলে টার্ময়েল মানে আপস অ্যান্ড ডাউনসও কিন্তু হতে পারে, আপস অ্যান্ড ডাউনসও হতে পারে। টার্ময়েল ইন হার লাইফ, তার জীবনের। নট লং অ্যাগো, বেশি দিন আগে নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছু ছিল, কি কি ছিল, একটি পরিবার ছিল, অ্যারেবল ল্যান্ড, তার চাষযোগ্য ভূমি ছিল, অ্যারেবল মানে চাষযোগ্য, চাষযোগ্য, তাহলে সিনোনিম হতে পারে কাল্টিভেবল, কাল্টিভেবল হতে পারে, সিনোনিম হতে পারে প্লাফেবল, এই যে প্লাফেবল কিন্তু হতে পারে, প্লাফেবল হতে পারে, যেগুলো হচ্ছে চাষ করা যায়, হ্যাঁ, ফার্টাইল হতে পারে, হ্যাঁ, ফার্টাইলও কিন্তু হতে পারে, ফার্টাইল ল্যান্ড অ্যান্ড ক্যাটেল, ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশুর দল, মানে কয়েকটা গবাদি পশু তার ছিল। দ্য ইরোশন, ইরোশন মানে কি ক্ষয়, ইরোশন হচ্ছে কি
ক্ষয়। ইরোশন হচ্ছে একটা নাউন। কিভাবে নাউন? এই যে আর্টিকেলের পরে বসলো, আমরা জানি আর্টিকেলের পরে একটা শব্দ বসলে সাধারণত সেটা কি হয়? নাউন হয়। তাহলে ইরোশন একটা নাউন। তাহলে এটার ভার্ব ফর্ম মাঝে মাঝে পরীক্ষায় আসতে পারে। তো ভার্ব ফর্ম হচ্ছে গিয়ে ইরোড। তাহলে ইরোশন নাউন আর এটার ভার্ব ফর্ম হচ্ছে গিয়ে ইরোড। ইরোড মানে হচ্ছে গিয়ে ক্ষয় করা। হ্যাঁ, ওকে। ইরোশন অফ রিভার যমুনা। ইরোশন অফ যমুনা, এই যে যমুনার যে নদীর যে ক্ষয় আছে, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে কনজিউমড, একদম কনজিউম মানে কি করা? খেয়ে ফেলা, ভক্ষণ করে ফেলা বোঝায় আর কি। মূলত হচ্ছে গিয়ে ওই যে নদী ভাঙন হয়েছে, আস্তে আস্তে জমিটা কি হয়েছে? নদীর ভেতরে চলে গেছে, সেই কারণে বোঝাচ্ছে নদীটা কি করছে? খেয়ে ফেলছে। গ্র্যাজুয়ালি কনজিউমড, খেয়ে ফেলেছে, তাই না? তাহলে এটা সিনোনিম কি হতে পারে? সিনোনিম হতে পারে হচ্ছে গিয়ে ডেভার্ড, DEAVOURED, কনজিউম, ডেভার্ড। ভক্ষণ করে ফেলেছে অল হার ল্যান্ড প্রপার্টি, তার সকল যে ভূমি সম্পত্তি ছিল সেগুলো। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি, এটি সর্বশেষ কি করেছে? তার একমাত্র কি শেল্টার, যে আশ্রয় ছিল সেটাকেও কি করেছে? দাবি করেছে। ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত যে মনসুন ছিল, বর্ষাকাল ছিল, সেই সময়ে তার একমাত্র যে শেল্টার ছিল সেটাও কিন্তু সেটা কি করে ফেলছে? একদম দাবি করে ফেলেছে, মানে নিয়ে ফেলেছে আর কি, ধ্বংস করে ফেলেছে। ইট টুক দ্য রিভার, এই নদীটির শুধুমাত্র কয়দিন লেগেছে? অনলি এ ডে, শুধু একদিন লেগেছে। টু ডেভার, ওই যে আমাদের কনজিউমের সিনোনিম, তাই না? খেয়ে ফেলা। মেহেরস হাউস, মেহেরকে এখানে নিকনেমে ডাকছে আর কি, মেহেরজানকে নিকনেমে মেহেরস হাউস বলেছে, তাই না? ট্রিজ, এখানে ইয়া ছিল গাছ, তারপর হচ্ছে গিয়ে ভেজিটেবল গার্ডেন, তার ট্রি ছিল, তার হচ্ছে গিয়ে ভেজিটেবল গার্ডেন ছিল। তাহলে পরীক্ষার মধ্যে কখনো যদি আসে যে তার কি কি ছিল, এই যে দেখো ট্রি ছিল, ভেজিটেবল গার্ডেন ছিল, তার ব্যাম্বু বাঁশ। ব্যাম্বু বাঁশ মানে কি জানো? ব্যাম্বু বাঁশ মানে হচ্ছে গিয়ে বাঁশের ঝাড়, বাঁশ ঝাড় বোঝায়। তোমরা যখন দেখবা তোমাদের আশেপাশে যদি কোনো বাঁশ গাছ থাকে, একটা বাঁশ গাছ কিন্তু কখনো লাগায় না, বাঁশ গাছগুলো এরকম গোল করে হয়ে থাকে। তো এই যে বাঁশের একটা কি হয়ে যায়? ঝাড় তৈরি হয়ে যায়, এটাকে বলা হয় ব্যাম্বু বাঁশ। সে হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, তার একসময় কি ছিল? একটা সুখী পরিবার কিন্তু তার ছিল। ওভার দি ইয়ার্স, ওভার দি ইয়ার্স মানে হচ্ছে বছরের পরিক্রমায়, কিংবা আরো সুন্দর করে বললে সময়ের পরিক্রমায়, তাই না? তাহলে ওভার দি ইয়ার্সকে আমরা বলতে পারি কি? ওভার দি ইয়ার্স মানে হচ্ছে ওভার দ্য প্যাসেজ অফ টাইম। অনেক সময় এটা আসতে পারে, হ্যাঁ, ওভার দি ইয়ার্স দ্বারা আসলে কি বোঝায়? তাহলে ওভার দি ইয়ার্স এটা দ্বারা বোঝা হচ্ছে ওভার দি প্যাসেজ অফ টাইম। আমি যদি একটু লিখে দেই, এইখানের মধ্যেই লিখতে পারি ওভার দি প্যাসেজ অফ টাইম। ওভার দি প্যাসেজ, এই যে প্যাসেজ অফ টাইম, তাহলে ওভার দি প্যাসেজ অফ টাইম কিন্তু হতে পারে। হ্যাঁ, চলে আসি, শি লস্ট হার হাজব্যান্ড, সে কি করেছে? তার হাজব্যান্ডকে হারিয়েছে। লস্ট, হারিয়েছে তার হাজব্যান্ডকে, অ্যান্ড হার ফ্যামিলি, তার হচ্ছে পরিবারকে। কার কাছে হারিয়েছে? দেখো তো কি, ইনফরমেশনটা একটু মাথায় রাখবো। কার কাছে হারিয়েছে? মূলত এই রোগের কাছে, ডিজিজেস, রোগের কাছে। তার মানে যদি বলে তার ফ্যামিলি তার কিসে হারিয়েছে? নদীর কাছে হারায় নাই, কিন্তু ডিজিজের কাছে হারিয়েছে। মূলত ওই ডিজিজটা নদী এনেছিল। কিভাবে এনেছিল? নদী ভাঙন দেখা দেয়, নদী ভাঙনের দেখানোর কারণে ফ্লাড হয়, পানির হয়তো ড্রিঙ্কিং ওয়াটারের হয়তো স্বল্পতা দেখা দেয়, তার প্রপার্টি যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে যায়, তার ফসল ফলাদি যেগুলো ছিল সবগুলো নষ্ট হয়ে যায়। ওই বছর তাদের কোনো ফসল আসলে উৎপাদন করতে পারেনি, যেই কারণে তাদের দারিদ্র অথবা দরিদ্রতা চলে দেখা দেয়, যে কারণে তারা হচ্ছে পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে পারেনি। যথেষ্ট পরিমাণে খাবার না খাওয়ার কারণে তাদের হচ্ছে গিয়ে পুষ্টিহীনতায় ভুগতে হয়, এবং এই কারণে তাদের ডিসিজ হয়, এবং এইখানে মূলত তারা মারা যায়। সো মূলত শুরু হয় নদী ভাঙন দিয়ে, বাট সর্বশেষ রোগের কারণে আসলে তার পরিবার মৃত্যুবরণ করে। তাহলে ডিজিজ কারা এনেছিল? ডিজিজটা এনেছিল হচ্ছে গিয়ে হাঙ্গার, ওই যে ক্ষুধা বললাম যে ফসল টসল নষ্ট হয়ে গেছে, এখন তো খাইতে পারবে না, তাহলে হাঙ্গারের কারণে। আরেকটা কিসের কারণে? পোভার্টি। আরেকটা হচ্ছে গিয়ে এই যে পোভার্টির কারণে হয়েছিল, যেটা দরিদ্রতা, তাই না? সো যে দরিদ্রতা এবং ক্ষুধা নিয়ে এসেছিল, তাই না? যে রোগটা মূলত দরিদ্রতা এবং ক্ষুধার কারণে এসেছিল। ব্রট টু দ্য ফ্যামিলি। নাও, এখন বর্তমানে বর্তমানে হচ্ছে গিয়ে সে একমাত্র, ইজ দ্য অনলি ওয়ান, একমাত্র রয়ে গেছে, তাই না? লেফট টু লিভ অন উইথ লস, কিসের সাথে? ক্ষতির সাথে। তাহলে এই যে ক্ষতি আছে, ক্ষতির সাথে একমাত্র বেঁচে থাকার জন্য সে একমাত্র রয়ে গেছে। দুটো শব্দ আমি একটু মার্ক করছি, দেখো এখানে লস্ট আর এখানে হচ্ছে লস। দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি তোমরা অনেকে জানতে পারো, আর যারা যারা জানে না তাদের জন্য আমি একটু ব্যাখ্যা করে দিই। দেখো এই যে লস, এগুলো হচ্ছে কনফিউজিং ওয়ার্ডসের মধ্যে মাঝে মাঝে পরীক্ষার মধ্যে আসে আর কি। হ্যাঁ, তোমাদের পরবর্তীতে অ্যাডমিশন টেস্টেও এগুলো আসতে পারে, যারা যারা কলেজে অ্যাডমিশন দিবা তারা কিন্তু এই জিনিসটা ভালো করে দেখে রাখতে পারো। সো শব্দ তিনটা হচ্ছে গিয়ে এরকম, এই যে লুজ, তারপর হচ্ছে গিয়ে লস, তারপর হচ্ছে গিয়ে লুজ, তিনটা শব্দ। হ্যাঁ, আমি যদি এগুলো একটু ব্যাখ্যা করি, তাহলে প্রথম যে লুজ আছে, লুজটা হচ্ছে একটা ভার্ব, লসটা হচ্ছে একটা নাউন, আর লুজ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে পার্ট অফ স্পিচ দিক থেকে কিন্তু পার্থক্য আছে। লুজ হচ্ছে কি? লুজ হচ্ছে মনে করো হারানো, যেটা আমরা হারিয়ে ফেলি। তাহলে লুজ হচ্ছে গিয়ে আমরা হারিয়ে ফেলি যেটা, সেটা। আমরা যদি হচ্ছে গিয়ে ইয়া করি, হেরে যাওয়া আর কি,
কোনো ইয়ার মধ্যে কম্পিটিশন আমরা হেরে যাই না, সেটাও কিন্তু লুজই হয়। লস মানে হচ্ছে ক্ষতি। আমাদের ব্যবসার মধ্যে কি হয়, ক্ষতি হয় না, এটা হচ্ছে গিয়ে এই লস। আর এই লুজ মানে হচ্ছে গিয়ে ধরো আমার শার্টটা কি লুজ, পাতলা না, ঢিলে ঢালা না, সেইটা, তাহলে এটা হচ্ছে গিয়ে লুজ মানে হচ্ছে গিয়ে পাতলা বলা যেতে পারে, অথবা বলতে পারি আমরা ঢিলে ঢালা, যেই ঢিলে ঢালা কাপড় আমরা পরি না সেটা হচ্ছে গিয়ে এই লুজ দ্বারা মূলত বোঝানো হয়। তাহলে ঢিলে ঢালা। ওকে, সো এইটা হচ্ছে গিয়ে এই তিনটা শব্দের কি পার্থক্য, অর্থের দিক দিয়েও পার্থক্য আছে এবং পার্ট অফ স্পিচ দিক থেকে কিন্তু পার্থক্য আসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই যে লস্ট কই থেকে এসেছে, লস্ট এসেছে এই ইয়া থেকে, হারানো থেকে, সে হারিয়েছে। তাহলে এটার V2 হচ্ছে গিয়ে এই যে লস্ট, আর এটার V3 হচ্ছে গিয়ে লস্ট। তাহলে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে এই লস্ট হচ্ছে গিয়ে কি লুজের পাস্ট ফর্ম, আর এগুলো যেহেতু ভার্ব নয় সেই কারণে এগুলোর পাস্ট ফর্মও নেই, পাস্ট পার্টিসিপাল ফর্মও কিন্তু নেই। চলো তাহলে আমরা পরে চলে যাই, লস অ্যান্ড দ্য পেইন, এবং দুঃখের সাথে। দ্য গ্রিডি যমুনা, এখানে দেখো আরেকটা বিষয়, সুন্দর একটা বিষয়, গ্রিডি যমুনা, যমুনাকে কি ডেকেছে, লোভী ডেকেছে। আচ্ছা যমুনাকে কখনো লোভী হয় বলো তো? যমুনা কি কখনো লোভী হয়? লোভী কারা হয়? লোভী হয় হচ্ছে গিয়ে মানুষজন। লোভী কারা হয়? মানুষজন। তার মানে এই যে লোভ একটা গুণ অথবা দোষ যেটাই বলো না কেন, সো ওইটা একটা বস্তুর সাথে, অ্যাবস্ট্রাক্ট বস্তুর সাথে কি করছে, যমুনা নদী আছে তার সাথে তুলনা, তার সাথে জুড়ে দেওয়া হয়েছে। তাহলে যখন হচ্ছে গিয়ে আমরা কি করি, কোনো ব্যক্তির, কোনো মানুষের একটা গুণকে, দোষকে একটা বস্তুর সাথে কি করে দেই, যুক্ত করে দেই, তখন সেটাকে বলা হয় সাহিত্যের ভাষায় পার্সনিফিকেশন। তাহলে পার্সনিফিকেশন টার্মটা জেনে রাখতে পারো, এটা হচ্ছে গিয়ে পার্সনিফিকেশন। হ্যাঁ, পার্সনিফিকেশন কি? পার্সনিফিকেশন হচ্ছে গিয়ে কোনো ব্যক্তির, কোনো ব্যক্তির গুণকে বস্তুর সাথে জুড়ে দেওয়া, বস্তুর সাথে জুড়ে দেওয়া, হ্যাঁ, জুড়ে দেওয়া, এটাই হচ্ছে কি পার্সনিফিকেশন। ধরো আমার এই যে কলমটা খুবই ভালো লিখে, আমি লিখলাম কি, আমি লিখলাম হচ্ছে গিয়ে দ্য পেন, এই যে আমার হাতে কলমটা আছে অনেক ভালো লিখতেছে, দ্য পেন রাইটস ওয়েল, এই কলমটা খুবই ভালো লিখে। এখন কথা হলো, বলো দেখি আমার হাতে যে কলমটা আছে, কলমটাকে লিখতেছে নাকি আমি লিখতেছি? এই যে কলমটা আছে, কলমটাকে লিখে নাকি লিখতেছি আমি? লিখতেছি কিন্তু আমি। তো কলমটা কিন্তু লিখে না, লিখতেছি আমি ব্যক্তি, আমি একটা মানুষ। আমি মানুষের গুণকে কি করছি, একটা বস্তুর সাথে জুড়ে দিয়েছি, এটাকেই বলবো আমরা কি পার্সনিফিকেশন। তো যেরকম যমুনা কি লোভী হইতে পারে না, একটা বস্তু, তাই না? তো এই যমুনা কি হয় না, যমুনা যেহেতু কি হয় না একজন হচ্ছে গিয়ে বস্তু, সেটা হচ্ছে গিয়ে কি হইতে পারে না, সেটা হচ্ছে গিয়ে আমাদের লোভী হইতে পারে না। মূলত মানুষ লোভী হয়ে থাকে, মানুষের গুণটাকে এই যমুনার সাথে আমরা কি করেছি, জুড়ে দিয়েছি, সেই কারণে এটা কি হবে, সেই কারণে এটা পার্সনিফিকেশন হবে। তাহলে এটা চাইলে কি করে রাখতে পারো, এটাও চাইলে একটু নোট করে রাখতে পারো যে এটা একটা পার্সনিফিকেশনের উদাহরণ, পার্সনিফিকেশনের উদাহরণ। হ্যাঁ, পার্সনিফিকেশন হ্যাজ শেটার্ড, ধ্বংস করে দিয়েছে, ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। সেটার সিনোনিম লিখে রাখতে পারো চাইলে। সেটার সিনোনিম কি হতে পারে, সেটার সিনোনিম উপরে লিখে দেয়, সেটার সিনোনিম হতে পারে হচ্ছে গিয়ে ডেমোলিশ, ধ্বংস করে দেওয়া, ডেমোলিশ হতে পারে, ডিস্ট্রয় হতে পারে, তোমরা আগে থেকেই জানো হয়তো, হইতে পারে ডেভাস্টেটও কিন্তু হতে পারে, ডেভাস্টেট, হ্যাঁ, ডিস্ট্রয়, ডেমোলিশ, ডেভাস্টেট, এগুলো হচ্ছে সিনোনিম হতে পারে। হার ড্রিমস, তার স্বপ্নগুলোকে, অ্যান্ড হ্যাপিনেস, এবং তার যে সুখ ছিল সেই জিনিসটা কি করেছে, মূলত হচ্ছে একদম ধ্বংস করেছে, চুরমার করে দিয়েছে, এটাই মূলত বুঝাইছে। তো দেখো আমরা প্রতিটা শব্দ ধরে ধরে, আমি একদম প্রতিটা শব্দ ধরে ধরে তোমাকে দেখানোর চেষ্টা করেছি এই প্যাসেজের কোন শব্দ দ্বারা কি বুঝাইছে, কোনটা সিনোনিম কি হতে পারে, কোনখানে কোন সাহিত্যিক টার্ম ব্যবহৃত হয়েছে, কোনখানে কোন গ্রামার বা অন্যান্য জিনিস ব্যবহার হয়েছে, সেই জিনিসগুলো আমরা যদি মনে করো যে পরে চলে যাই, হ্যাঁ, আমাদের পেজে আরেকটু অংশ আছে, সেই অংশটি আমরা দেখার চেষ্টা করি। দেয়ার আর থাউজেন্ড আদার্স, সেখানে কি রয়েছে, আরো হাজারো রয়েছে, থাউজেন্ডস আদার্স, আরো কি হাজারো রয়েছে, ওয়েটিং, যারা কি করতেছে, অপেক্ষা করতেছে, টু শেয়ার, ভাগাভাগি করতে, দ্য সেম ফিট, একই ধরনের ভাগ্য, লাইক, এই যে এখানে দেওয়া আছে কি, লাইক মেহেরজান। তাহলে এই যে লাইকটা কি হইতে পারে, লাইকটা সাধারণত আমরা জানি ভার্ব হিসেবে হইতে হয়, আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি। তো লাইকটাকে ভার্ব হিসেবে হইতে পারে, লাইকটা কিন্তু আবার প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে। সো লাইকের অর্থ, হ্যাঁ, লাইকের অর্থ যখন হচ্ছে মতো কিংবা যেমন দিবে, মতো কিংবা যেমন অর্থ দিবে, তখন সেটা কিন্তু প্রিপোজিশনও হয়ে যায়, প্রিপোজিশন। তাহলে খাতার মধ্যে অবশ্যই লিখে রেখো, তাহলে লাইকের অর্থ যদি কখনো যেমন অথবা মতো এর মতো দেয়, তাহলে কিন্তু আমরা কি করবো, সেটাকে প্রিপোজিশন বলবো। যেমন
অর্থ করি দেখো দেয়ার আর থাউজেন্ড আদার্স, আরও হাজারো রয়েছে ওয়েটিং, অপেক্ষা করছে টু শেয়ার, ভাগাভাগি করতে সেম ফেট, একই ধরনের ভাগ্য, লাইক মেহেরজান, মেহেরজানের মতো। তাহলে মেহেরজানের মতো আরো অনেকে কি করতেছে, এরকম অপেক্ষা করতেছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হচ্ছে একটা নদী মাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাংকস, যার কয়েকটা কি আছে ব্যাংক, ব্যাংক মানে কি এখানে টাকার ব্যাংকটা, কিন্তু ব্যাংক মানে হলো গিয়ে ওই যে নদীর তীরগুলো আছে ব্যাংকস। ওভারফ্লো, ওভারফ্লো মানে হচ্ছে গিয়ে প্লাবিত হয়, প্লাবিত হওয়া, উপচে পড়া, তাই না? তাহলে হচ্ছে গিয়ে প্লাবিত হওয়া, প্লাবিত হওয়া বোঝায়, তাই না? সো সাম অফ হুজ ব্যাংকস প্লাবিত হয়। আর ইরোড, ওই যে ইরোশন থেকে ইরোড পড়াইছিলাম মনে আছে? ইরোশন হচ্ছে গিয়ে নাউন, ইরোড হচ্ছে গিয়ে ভার্ব। ক্ষয় হয় ডিউরিং মনসুন, কখন হয়? মূলত হচ্ছে গিয়ে এই মনসুনে হয়। পরীক্ষার মধ্যে এক বছর একটা আসছিল, তোমরা যখন প্রশ্ন সমাধানে যাবো তোমরা হয়তো তখন দেখবা যে এই যে কখন মূলত হচ্ছে গিয়ে কি হয়, কোন সিজনে বা কয়টা সিজনে বা কখন হচ্ছে মূলত কি হয়, কখন হচ্ছে গিয়ে এই নদী ভাঙনটা হয়। তাহলে আমাদের প্রশ্ন তখন উল্লেখ থাকবে, তো আমরা তখন দিব হচ্ছে গিয়ে মনসুনের সময় কিংবা একটা সময়, একটা সিজনে, হ্যাঁ মূলত রেইনি সিজনে এটা হয়ে থাকে। আমরা যদি আসি, ইরোশন ইজ হার্শ রিয়েলিটি, হার্শ মানে হচ্ছে গিয়ে নিষ্ঠুর বাস্তবতা, তাই না? তাহলে ক্রুয়েল হইতে পারে, এই যে ক্রুয়েল রিয়ালিটি, নিষ্ঠুর যে বাস্তবতা আছে ইরোশন সেইটার একটা নিষ্ঠুর বাস্তবতা ফর দ্য পিপল লিভিং, মানুষজন যারা বসবাস করছে অ্যালং দ্য রিভার ব্যাংকস, এই যে রিভার ব্যাংকস নদীর অ্যালং, নদীর তীর ধরে যে বসবাস করছে। তো অ্যালংটা কখন ব্যবহৃত হয়? এখানে অ্যালং এর একটা ব্যবহার আমরা একটু দেখতে পারি, অ্যালং এর ব্যবহারটা দেখতে পারি। মনে করো আমরা একটা নদী আঁকলাম, নদী যেহেতু নীল হয়, পানি যেহেতু নীল হয়, তাহলে নদীর পানিকে আমরা নীলই রাখলাম, যাও তোমাদের জন্য নীল কালি দিয়ে আঁকলাম। এই যে দেখো নদীর পানি, নদীর পানি, নদীর পানি, নদীর পানি, নদীর পানি, অনেক পানি, অনেক পানি, অনেক পানি, হ্যাঁ অনেক পানি। সো আমি যখন মনে করো একজন মানুষ, আমি মনে করো একজন সাদা মানুষ, হ্যাঁ আমি সাদা না যদি ওইভাবে করে, তো আমি মনে করো একটা কি সাদা মানুষ, সাদা মানুষের কি থাকে, এরকম করে থাকে, এরকম করে থাকে, এরকম করে থাকে, এরকম করে থাকে, খুবই খারাপ মানুষ আঁকছি, দাও। তো আমি একজন মানুষ, সে কি করলাম, আমি হচ্ছে গিয়ে এই বরাবর নদীর তীর বরাবর হচ্ছে গিয়ে থাকি বা হাঁটতেছি, তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে অ্যালং, তখন সেটা হয়ে যাবে কি অ্যালং। তাহলে নদীর তীর যদি যাই তাহলে সেটা হবে অ্যালং। মনে করো নদীকে আমি কি করতেছি, এভাবে ক্রস করতেছি, এক পাশ থেকে অন্য পাশে এভাবে ক্রস করতেছি, তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে অ্যাক্রস। তাহলে এভাবে করে এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাক্রস। আমি মনে করো নদীর একদম মাঝ বরাবর দিয়ে যাচ্ছি, মনে করো এইভাবে করে নদীর মাঝ বরাবর দিয়ে যাচ্ছি, হ্যাঁ স্যার আমি দুঃখিত অন্য কালি ব্যবহার করি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। মনে করো আমরা এটা দিলাম, হ্যাঁ তাহলে আমি মনে করো নদীর মাঝ দিয়ে কোনো নৌকা টোকা দিয়ে, জাহাজ বা অন্য কিছু দিয়ে যাচ্ছি, হ্যাঁ নৌকা দিয়ে যাচ্ছি, তখন এই যে উপর দিয়ে যাচ্ছি না, পানির উপর দিয়ে, তাহলে আমি তখন অবস্থান করবো অন দ্য রিভার। তাহলে আমি যদি হচ্ছে নদীর এক পাশ থেকে অন্যদিকে যাই তাহলে সেটা হবে অ্যাক্রস, নদীর তীর ধরে যাচ্ছি তাহলে সেটা হবে অ্যালং। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আর কি, হ্যাঁ তাহলে অ্যালং দ্য রিভার ব্যাংকস মানে নদীর তীর ধরে আসলে মূলত যারা বসবাস করে। ডিউরিং ইচ মনসুন, ডিউরিং ইচ মনসুন, প্রতি যে আমাদের আছে মনসুন মানে বর্ষাকাল আছে, মেনি মোর ভিলেজেস, আর অসংখ্য যে ইয়াগুলো আছে, মেনি মোর ভিলেজেস, আর অসংখ্য যে গ্রাম আছে আর থ্রেটেন্ড, তারা কি কিসের মধ্যে আছে, হুমকির মধ্যে আছে, রিস্ক হইতে পারে, তাই না, ইন ফেস অফ রিস্ক, তাহলে থ্রেটেন্ড ইয়ে হইতে পারে রিস্ক, তারা থ্রেটেন বা রিস্কের মধ্যে আছে বাই দ্য মাইটি রিভার্স, মাইটি মানে হচ্ছে গিয়ে শক্তিশালী, শক্তিশালী নাকি শক্তিশালী, তাইলে সিনোনিম হতে পারে পাওয়ারফুল, সিনোনিম হতে পারে হচ্ছে গিয়ে জাইগ্যান্টিক, তাই না? ওকে, মাইটি রিভার্স লাইক দ্য যমুনা, এখানে দেখো এই যে লাইক, আবার লাইক আসছে না, আবার বলতেছি দেখো ডিউরিং ইচ মনসুন, প্রতি বর্ষাকালে মেনি মোর ভিলেজেস, আর অসংখ্য যে ভিলেজগুলো আছে সেগুলো আর থ্রেটেন হুমকির মধ্যে পড়ে বাই দ্য মাইটি রিভার্স, কি শক্তিশালী নদীগুলোর মধ্যে, যার মধ্যে রয়েছে যেমন যেমন হচ্ছে গিয়ে এই যে যমুনা। তাহলে মাইটি রিভার্স কোনগুলা, যমুনার মতো বা যমুনা একটা উদাহরণ, তাহলে উদাহরণ অথবা যেমন বুঝালে সেটা যেন কি হয়ে যায়, সেটা হয়ে যায় হচ্ছে গিয়ে প্রিপোজিশন, তাই না? তাহলে এটাই হলো একটা কি প্রিপোজিশন। দ্য পাদমা, দ্য মেঘনা অ্যান্ড দ্য যমুনা, তাই না? দ্য পাদমা, দ্য যমুনা, দ্য পদ্মা এবং দ্য মেঘনা, পদ্মা মেঘনা যমুনার মতো হচ্ছে গিয়ে নদীগুলো যেগুলো আছে সেগুলা। ইট ইজ এস্টিমেটেড, এটা হিসাব করা হয়, এস্টিমেট মানে মূলত হচ্ছে হিসাব করা, তবে এইখানে হচ্ছে গিয়ে অনুমান করা অর্থে ব্যবহৃত হয়েছে, তাই না? অনুমান করা, অনুমান করা কিংবা হিসাব করা দুইটাই কিন্তু বলা যায়, তাহলে অনুমান করা কিংবা হিসাব করা, এটা সিনোনিম কি হতে পারে, সিনোনিম হতে পারে হচ্ছে গিয়ে অ্যাজিউম, অনুমান করা কিংবা হিসাব করা দুইটাই কিন্তু অ্যাজিউম দ্বারা বোঝায়। এটা হচ্ছে গিয়ে অ্যাজিউম করা যায় দ্যাট রিভার এরোশন, এই যে নদী ভাঙন আছে, মেক্স করে অ্যাটলিস্ট 1 লাখ পিপল, ইনফরমেশনটা মাথায় রাখবো কত মানুষকে আসলে করে, মূলত হচ্ছে গিয়ে এই যে 1 লক্ষ মানুষকে করে, তাই না? 1 লক্ষ মানুষকে কি করে চলে, নদী ভাঙন মূলত হোমলেস করে তোলে, এবং এভরি ইয়ার প্রতি বছর ইন বাংলাদেশে ইনফ্যাক্ট মূলত, হ্যাঁ প্রকৃতপক্ষে রিভার এরোশন নদী ভাঙন যেটা আছে ইজ ওয়ান অফ দ্য মানে হচ্ছে অন্যতম, তাই না? অন্যতম
মেইন ডেঞ্জার্স, প্রধান যে ডেঞ্জারগুলোর মধ্যে, রিস্কগুলোর মধ্যে আছে, হুমকিগুলো আছে, হ্যাঁ, তার মধ্যে একটি কজড বাই ক্লাইমেট চেঞ্জ, যেটা কিসের কারণে হয়? ক্লাইমেট চেঞ্জ। আরও একটা গুরুত্বপূর্ণ, তাহলে এই যে নদী ভাঙন কিংবা থ্রেড যেটা তৈরি হয় সেটা কিসের কারণে হয়? মূলত এই ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তার জন্য দায়ী। সো ক্লাইমেট চেঞ্জের কারণে এত সব কিছু হচ্ছে। তো ক্লাইমেট চেঞ্জের টার্মটা কিন্তু মাথায় রাখা জরুরি। ইফ ইউ কান্ট টেক প্রম্পট অ্যাকশনস, আমরা যদি দ্রুত, প্রম্পট মানে হচ্ছে গিয়ে দ্রুত, আমরা যদি দ্রুত কোনো অ্যাকশন না নিতে পারি তাহলে দ্রুত, তাই না? দ্রুত, এটা সিনোনিম কি হতে পারে? সিনোনিম হতে পারে ফাস্ট, এই যে ফাস্ট, হইতে পারে হচ্ছে গিয়ে কুইক, তাই না? হইতে পারে হচ্ছে গিয়ে ইমিডিয়েট, এই সবগুলাই কিন্তু সিনোনিম হতে পারে। প্রম্পট অ্যাকশনস টু অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট মানে হচ্ছে গিয়ে মানিয়ে নেওয়া, কোনোর সাথে মানিয়ে নেওয়া। তাহলে এটার সিনোনিম কি হইতে পারে? আমি আগে বাংলা যদি লিখি, মানিয়ে নেওয়া, কোনো কিছুর সাথে মানিয়ে নেওয়া, কোনো অপ্রতিকূল পরিবেশের সাথেও মানিয়ে নেওয়া দিতে পারে। তো অ্যাডাপ্টের সিনোনিম হতে পারে একটা গ্রুপ ভার্ব, শিখে রাখো, পরীক্ষার মধ্যে আসে মাঝে মাঝে, কোপ উইথ। একদম তোমাদের একাডেমিক থেকে শুরু করে একদম অ্যাডমিশন রিলেটেড সব জায়গায় কিন্তু এই কোপ উইথটা লাগতে পারে। অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, পরিবেশ যে জলবায়ু পরিবর্তনের সাথে কি আমাদের মানিয়ে নেওয়ার জন্য। দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজান্স, সেখানে কি হবে? আরো হাজারও কি হবে? মেহেরজান্স হবে। দেখো মেহেরজান্সকে কি করছে? মেহেরজান্সকে কিন্তু একদম, আমরা যদি দেখি মেহেরজান্সকে হচ্ছে গিয়ে প্লুরাল করে ফেলছে একদম। দেখো আমরা যদি একটু মার্ক করে দেখাই, এখানের মধ্যে মেহেরজান যেটা আছে সেটাকে একদম কি করছে? প্লুরাল করে ফেলছে। তো মেহেরজান দ্বারা কয়জন? মেহেরজান যদি বলি কি একজনকে বুঝবো আমরা, মেহেরজান কয়জন বুঝবো? একজন। তো একজন মেহেরজান যখন বুঝায় তখন আমরা মেহেরজানকে এম বড় হাতেরও লিখি, এবং একজনকে বুঝাই আমরা জানি যে নাউন দ্বারা একজন মাত্র ব্যক্তি, একজন মাত্র বস্তু, একটা মাত্র জিনিস কিংবা একটা মাত্র স্থানকে বোঝায়, তখন সেটা প্রপার নাউন হয়ে যায়। কিন্তু প্রপার নাউন হচ্ছে আনকাউন্টেবল, যেটাকে আমরা কি করতে পারি না? প্লুরাল করতে পারি না। যেমন আমার নাম আতিক, আমি কি সেটাকে আতিক্স করতে পারবো? করতে পারবো না। তাহলে এটা কি হচ্ছে না? প্লুরাল করা যাবে না। কিন্তু এই জায়গায় তো প্লুরাল হয়েছে, হয়েছে না? এই জায়গায় প্লুরাল, এই জায়গায় কিন্তু প্লুরাল হয়েছে। তো যখন হচ্ছে আমরা প্রপার নাউনকে কি করি? প্লুরাল করে ফেলি। আমরা মাথায় রাখবো, প্রপার নাউনকে যখন প্লুরাল করা হয় কিংবা প্রপার নাউনের আগে আর্টিকেল ব্যবহার করা হয়, হ্যাঁ, যেমন হি ইজ আর নজরুল ইন আওয়ার ক্লাস, তাই এই যে নজরুলের আগে কি করলাম? এ বসাইলাম, অথবা প্লুরাল করলাম, তখন সেটা হয়ে যায় কমন নাউন। সো যখন হচ্ছে গিয়ে আমরা কি দেখবো? আমরা হচ্ছে গিয়ে প্রপার নাউনকে প্লুরাল করব অথবা তার আগে আর্টিকেল ব্যবহার করব, তখন সেটাকে হয়ে যাবে হচ্ছে গিয়ে কমন নাউন। তো মেহেরজান্স এখানে হচ্ছে একটা কমন নাউন ইন আওয়ার টাউন্স, আমাদের শহরে, এবং ভিলেজেস এভরিওয়ার, এবং আমাদের গ্রামে প্রতি বছর। সো একটু দেখো, আমরা কিন্তু পুরোটা প্যাসেজ যেভাবে করে পড়েছি সেভাবে করে হয়তো তোমরা এর আগে কখনো পড়ো নাই, বাট আমি চেষ্টা করেছি হচ্ছে গিয়ে এইখানের মধ্যে মোটামুটি প্যাসেজটাকে সুন্দর করে দারুণভাবে তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার, প্রতিটা শব্দ ধরে 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 তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার, কোন শব্দের সাথে কোন শব্দের সিনোনিমাস, কোন শব্দ দ্বারা কি বোঝাচ্ছে এখানে, কোন শব্দ দ্বারা তুমি কিভাবে আসলে কি বুঝবা, এবং কিছু ছোট ছোট গ্রামার, জিরান পার্টিসিপল এবং অন্যান্য জিনিসগুলো কিন্তু এখানে কানেক্ট করে দেখানোর চেষ্টা আমি করেছি। আশা করছি তোমরা প্যাসেজটাকে খুবই ভালো করে পড়েছো। তাহলে চলো আমরা এরপরে চলে যাব হচ্ছে গিয়ে আমাদের প্রশ্নের মধ্যে। তো আমরা দেখতে পাই যে এখানে দেখো বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন তোমাদের জন্য আসলে এখানে রাখা হয়েছে আর কি। যতগুলো বোর্ড প্রশ্ন এসেছিল সবগুলাই কিন্তু আমি এখানে রাখার চেষ্টা করেছি। তো একটা একটা করে ধরো আমরা সমাধান করার চেষ্টা করি। শুরুতেই হচ্ছে এখান থেকে প্রশ্ন, হ্যাঁ, সবার আগে হচ্ছে কি আরবি 24 সালে, রাজশাহী বোর্ড 24 সালে হচ্ছে কি এখানে কিন্তু কি এসেছিল? প্রশ্ন এসেছিল। সো এটা সমাধান করার চেষ্টা করি। কি লেখা আছে এখানে? লেখা হচ্ছে মেহেরস লাইফ, মেহেরের যে জীবন ছিল, ওয়াজ ভেরি হ্যাপি, খুবই সুখী ছিল। কখন ছিল বলো দেখি? যখন হচ্ছে গিয়ে ইরোশন ঘটে নাই, ক্লাইমেট চেঞ্জ ঘটে নাই, তাই না? তখন। তাহলে অপশনগুলো দেখি। লিবারেশন, যুদ্ধের তো কোনো ঘটনা নাই, বাদ। তাহলে ডিস্ট্রাকশন অফ দ্য রিভার যমুনা হতে পারে এটা। ভিক্টোরি, বিজয় না, বিজয় দিবস ছিল না। ইন্ডিপেন্ডেন্স, এটাও ছিল না। তার মানে হচ্ছে গিয়ে ডিস্ট্রাকশন অফ রিভার যমুনা। যখন হচ্ছে গিয়ে ডিস্ট্রাকশন অফ রিভার যমুনা ঘটছে তার আগে, ধ্বংসলীলার আগে কি ছিল? তার জীবন অনেক বেশি হচ্ছে গিয়ে ভেরি হ্যাপি ছিল। তাহলে এটা হচ্ছে গিয়ে 2 নম্বর অ্যান্সার হবে। গ্রিডি যমুনা ইজ ইউজ টু ডিসক্রাইব, এই যে গ্রিডি যমুনা কেন আসলে ব্যবহৃত হয়েছে, কি বোঝাচ্ছে এটা দ্বারা? সো আমরা বলেছিলাম আন্ডারস্ট্যান্ডিং থেকে কিন্তু কিছু প্রশ্ন আসতে পারে, তাই না? সরাসরি তোমার কনসেপ্ট থাকবে না, সরাসরি ইনফরমেশনটা থাকবে না, তখন তোমাকে ওইটাকে বুঝতে হবে, তোমার বোধগম্যতা কাজে লাগিয়ে তারপর অ্যান্সার করতে হবে। তো গ্রিডি যমুনা, যেখানে যে যমুনা যে লোভী, কেন? যমুনাকে নিষ্ঠুরভাবে তুলনা করা হয়েছে, নিষ্ঠুরভাবে উপস্থাপন করা হয়েছে, তাই না? তাহলে নিষ্ঠুরভাবে কী হবে? ক্রুয়েলটি অফ নেচার, তাই না? যে আমাদের যেই প্রকৃতি আছে, প্রকৃতির যে নিষ্ঠুরতা, সেই জিনিসটা প্রকাশ করার জন্য। ডিমান্ড অফ এ কনজিউমার বলে নাই, হেল্প অফ এ কনজিউমার বলে নাই, আবার হচ্ছে গিয়ে সাপ্লাই অফ এ কনজিউমারও বলে নাই। মেহেরজান ইজ এ ভিকটিম অফ, কিসের আসলে ভিকটিম সে? কিসের হবে? ড্রট, খরার? না, খরার নয়। সে কি দুর্ভিক্ষে ছিল? না, ছিল না। রিভার এরোশনের কি ছিল? সে ভিকটিম ছিল। এবং সাইক্লোনের সে ছিল না, তার মানে ওগুলো হচ্ছে না। অ্যান্সার হচ্ছে রিভার এরোশন। দ্য ওয়ার্ড টার্ময়েল, টার্ময়েল বলেছিলাম কি যেন মনে আছে?
টার্মোইল বলেছিলাম তার জীবনের দুঃখ যন্ত্রণা, তাই না? তাহলে এটা কি হতে পারে? এই যে অস্থিরতা, এজিটেশন। এজিটেশন হচ্ছে অস্থিরতা, নিজের মধ্যে একটা আলোড়ন তাড়না তৈরি হয় না, অস্থিরতা তৈরি হয় না, যে কোনো দুঃখ কষ্টে থাকলে সেই জিনিসটা টার্মোইলকে বোঝাচ্ছে। রিডাকশন মানে হচ্ছে কমানো, তার মানে এটা হবে না। কনস্ট্যান্ট মানে স্থির হবে না। রিজিড মানে হচ্ছে দৃঢ়, যেটা হচ্ছে দৃঢ়ভাবে একদম শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, সেটা হচ্ছে রিজিড। তাহলে ওইগুলো হচ্ছে না, অ্যান্সার হবে হচ্ছে এজিটেশন। মানে হচ্ছে আমরা কি বলবো, সেটাকে হচ্ছে তার ভেতরে যে আলোড়ন তৈরি হয়েছিল, তার ভেতরের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছিল, অশান্তি, ওই অশান্তিকে মূলত এই টার্মোল দ্বারা বুঝানো হয়। পরেরটা যদি দেখি এখানের মধ্যে দ্য ওয়ার্ড শেটার। সেটার মানে কি যেন বলছিলাম, সেটার মানে হচ্ছে ধ্বংস করা, চূর্ণ বিচূর্ণ করে ফেলা বলেছিলাম, তাই না? তো এখানে দেখো আমরা যদি একটা একটা করে বাদ দিই, আগে টু কমপ্লিট সামথিং, কোনো কিছু পূরণ করা হবে না। টু ইরেক্ট, ইরেক্ট মানে হচ্ছে খাড়াভাবে দাঁড়া করানো, হ্যাঁ, খাড়াভাবে এইভাবে করে খাড়া করে দাঁড়া করানো, সেটা হচ্ছে ইরেক্ট। তাহলে এটাও হচ্ছে না। টু ডিস্ট্রয় সামথিং, অনেকের মনে হতে পারে এটা অ্যান্সার, আবার আরেকটা কিন্তু দেওয়া আছে, দেখো অপশনগুলো সবগুলো পড়তে হবে। টু ব্রেক সামথিং ইনটু পিসেস, তাহলে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে না, চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, আবার ডিস্ট্রয় সামথিং হচ্ছে। মনে রাখবা, যখন সেটার মনে করো ধ্বংস করাও আছে বা চূর্ণ বিচূর্ণ করাও আছে, সেটারের প্রাইমারি যে মিনিং আছে সেটার মানে হচ্ছে কোনো কিছুকে টুকরো টুকরো করে চূর্ণ বিচূর্ণ করে ফেলা। তাহলে এই সেটারের প্রাইমারি মিনিং হচ্ছে কি, চূর্ণ বিচূর্ণ করে ফেলা। আমি যদি একটু লিখি, চূর্ণ বিচূর্ণ করে ফেলা। সো এটা হচ্ছে সেটারের প্রাইমারি মিনিং, হ্যাঁ, এটা হচ্ছে সেটারের প্রাইমারি মিনিং। তো এটা কিন্তু কি হতে পারে, এটা কিন্তু আবার যখন মনে করো চূর্ণ বিচূর্ণ করার মিনিংটা আসলে নাই, কোনো অপশনে নাই, তখন হচ্ছে আমরা সেটাকে ডিস্ট্রয় লাগাইতে পারি। তাহলে যেহেতু এখানে চূর্ণ বিচূর্ণ করা প্রাইমারি মিনিংটা এখানে দেওয়া আছে, তার মানে এটা অ্যান্সার হবে, এবং তখন সেক্ষেত্রে এটা আমরা অ্যান্সার থাকাবো না। তাহলে চূর্ণ বিচূর্ণ করলে এরপরে সেটা ধ্বংস হয়, তাহলে সেখানে ডিস্ট্রয় হবে না, যেহেতু চূর্ণ বিচূর্ণ করা সেটাই অপশনের মধ্যে আছে। তো একটু সতর্ক থেকে কিন্তু দাগাইতে হবে। দ্য ফ্রেজ হুইসপারিং মাইন্ড, যে বাতাস যে হুইসপার করতেছে, ফিস ফিস করতেছে, এইটা দ্বারা আসলে কি বোঝায় সেই জিনিসটা, তাই না? ওয়াইন্ড দ্যাট ব্লোস ফ্রম অ্যাক্রস রিভার, নদীর অ্যাক্রস হয়ে, তাই না, ওই দিক থেকে আসে, সেইটা না। ওয়াইন্ড দ্যাট ব্লোস উইথ এ হিসিং সাউন্ড, হিসিং মানে হচ্ছে ফিস ফিস শব্দ করে, এরকম একটা শব্দ আছে না, এরকম হিস হিস শব্দ করে যেটা আসে সেটাকে মূলত হয়। তাহলে ওয়াইস হুইসপারিং সাউন্ড মানে ওই যে করে আওয়াজ হয়, সেটা কিন্তু বুঝাইছে, তার মানে এটা অ্যান্সার হতে পারে। বাকিগুলো দেখি, ওয়াইন্ড দ্যাট হেল্পস সামওয়ান মেক ফায়ার, না এটা না। ওয়াইন্ড দ্যাট ব্লোস ইন সামার, না এটাও না। মানে 1 3 4 হচ্ছে না, অ্যান্সার হবে 2। সহজগুলো এখন পর্যন্ত মোটামুটি পাইছি, তাই না? একটা জাস্ট একটু ট্রিকি ছিল, সেই জিনিসটা মাথায় রাখলে মোটামুটি সবাই পারার কথা। পটাশি, হোয়াট ইজ দ্য মেইন পারপোজ অফ দ্য অথর অফ দি প্যাসেজ? প্যাসেজের অথরের মেইন পারপোজটা আসলে কি? দেখো তো, টু এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ রিভার। ইম্পর্টেন্স অফ রিভার না, এটা কিন্তু আমরা প্রশ্নের ধরন দেখাইতে, অ্যানালাইসিস দেখাইতে কিন্তু এটা ছিল। ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ মনসুন, না। ডিসক্রাইব দ্য ফেট অফ উমেন, না, এটা ছিল মূলত টু ডিসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার ইরোশন, তাই না? নিচে চলে আসি, মেহেরজান ইজ লিভিং, বসবাস করছে ইন হার মেকশিফট হাউস নাও। মেকশিফট মানে হচ্ছে যেটা হচ্ছে কি করা যায়, মনে করো আমরা তাবু টাঙাই না, তাবু হচ্ছে রাতের বেলা টাঙায়, আবার সকালবেলা তুলে ফেলা যায়। মেকশিফট হচ্ছে এরকম, যেটা হচ্ছে কি করা যায়, সহজে স্থানান্তর করা যায়, সহজে গুটিয়ে ফেলা যায়, এটা আর কি মেকশিফট। কোনো স্থায়ী টানা কিন্তু অস্থায়ী আর কি, মেকশিফট মানে অস্থায়ী বোঝায়। তাহলে সেখানের মধ্যে কি করতেছে, সে কি তার রিলেটিভের সাথে থাকতেছে? না, তার তো রিলেটিভ নাই, তার ফ্যামিলি তো মারা গেছে, তার হচ্ছে হাজবেন্ডও তার নাই, মারা গেছে, সে মূলত একা, সে লেফট অ্যালোন টু লিভ অন, তাই না? সে একা মূলত রয়ে গেছে, বেঁচে রয়েছে। বিফোর দ্য ইরোশন, নদী ভাঙনের আগে, সে কিরকম ছিল? হেলদি ছিল? হেলদি কিন্তু বলা হয় নাই, বাদ। ওয়েলদি ছিল, হ্যাঁ, তার অনেক ল্যান্ড প্রপার্টি ছিল, জমি জমা ছিল, সম্পদ ছিল, তার মানে এটা কিন্তু অ্যান্সার হতে পারে। আর সে আনহ্যাপি ছিল? না, তার আগে কিন্তু সে সুখী ছিল, এটা হবে না। সে তখন হচ্ছে দুঃখীও ছিল না, তার মানে বাদ। তাহলে রিভার ইরোশনের আগে সে মূলত কি ছিল? ওয়েলদি, সম্পদশালী ছিল, সেটা হচ্ছে এখানে অ্যান্সার হবে। পরেরটাতে যদি যাই, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেমোলিশ? ডেমোলিশ মানে কি যেন মনে আছে? ডেমোলিশ মানে হচ্ছে ডিস্ট্রয়, ডেভাস্টেট, ধ্বংস করে ফেলা, তার মানে এটা হচ্ছে অ্যান্সার হবে। হোয়াট ইজ দ্য ডেঞ্জারাস রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ? ক্লাইমেট চেঞ্জের ডেঞ্জারাস রেজাল্টটা কি? ক্রুয়েল হাঙ্গার? হাঙ্গার কি সরাসরি আসে? না। প্রপার্টি আসে? প্রপার্টি আসে না। কোর্স অফ নেচার? কোর্স অফ নেচার হচ্ছে নেচারের যে পরিক্রমা, হ্যাঁ, নেচারে যে আস্তে আস্তে রূপ পরিবর্তন করে, সেটা, এটাও না। মূলত হচ্ছে কি রিভার ইরোশন, যেটা হচ্ছে রেজাল্ট, ডেঞ্জারাস রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ, যেটা আমাদের প্যাসেজের মধ্যে পুরো প্যাসেজ জুড়ে ছিল। রিভার ইরোশন হ্যাজ কিরকম আছে? ক্রুয়েল ইম্প্যাক্ট অন পিপল, বেনিফিট আছে? বেনিফিট কিন্তু নাই। তারপর হচ্ছে ন্যাচারাল অ্যাডভান্টেজ আছে? অ্যাডভান্টেজ নাই। অ্যাডভার্স ইফেক্ট অফ ওয়াইল্ড লাইফ, হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জের কারণে ওয়াইল্ড লাইফের উপরে কি হয়? অ্যাডভার্স ইফেক্ট হয়। কিন্তু আমাদের প্যাসেজে কি ওয়াইল্ড লাইফ নিয়ে আলোচনা হয়েছে? না, ওয়াইল্ড লাইফ নিয়ে আলোচনা হয় নাই, তার মানে সেটাও এখানে অ্যান্সার হবে না। অ্যান্সার হবে হচ্ছে ক্রুয়েল ইম্প্যাক্ট, নিষ্ঠুর যে প্রভাব আছে মানুষের উপরে, সেই জিনিসটা মূলত এখানে হবে। মেহেরজান ওয়াজ হোমলেস, মেহেরজান কি ছিল? মূলত হোমলেস ছিল বিকজ অফ, কিসের জন্য ছিল? দ্য ইরোশন অফ যমুনা, নদী যমুনার ভাঙনের কারণে। সিলিং অফ দ্য হাউস, সে বাস গাড়ি বিক্রি করছিল? না। বন্যার কারণে? সেটাও বলা হয় নাই। ডিস্ট্রাকশন অফ হাউস, হ্যাঁ, ডিস্ট্রাকশন হইতে পারে,
হইতে পারতো ডিস্ট্রাকশন, তার হাউস কিসে ধ্বংস হয়ে গেছে, বাট এখানে কিন্তু উল্লেখ করা নাই কিসের কারণে ডিস্ট্রাকশন হয়েছে। এবং এর থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কিন্তু আছে কোনটা, যে মূলত এরোশন হয়েছিল, ক্ষয়ের কারণে তার ঘর বাড়ি কী হয়েছিল, তার ঘরটা হচ্ছে ধ্বংস হয়ে গেছিলো, এই কারণে মূলত হয়েছিল। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে যদি 1 নাম্বার অপশন না থাকতো তাহলে 3 নাম্বার অ্যান্সার হতে পারতো, বাট যেহেতু 1 নাম্বার অপশন আছে তাহলে 1 নাম্বারই হবে এখানে সঠিক উত্তর। পরেরটা যদি দেখি, রোর। রোর মানে কি জানো কেরা? রোর মানে মনে আছে? রোর হচ্ছে গিয়ে আমরা যে বাঘ যেরকম গর্জন দেয় না, ওই গর্জন দেওয়া, তাই না? তাহলে গর্জন তো স্মাইল হবে না, ক্রাই হবে না, মৌন হবে না, তাহলে কি করা হবে? হবে হচ্ছে টু মেক লাউড ডিপ হার্শ সাউন্ড, একটা কি গভীর তীব্র একটা কি করা, নিষ্ঠুর একটা সাউন্ড করা, এটা হচ্ছে কি রোর। তারপর হচ্ছে গিয়ে আমরা যদি বলি হুইচ ওয়ান ইজ দ্য ট্রু কজ অফ রিভারেশন। রিভারেশন কিসের কারণে মূলত হয়? আমরা তো পড়েছিলাম একটু আগে, তাই না? ক্লাইমেট চেঞ্জ আছে না এখানে। সো এই যে ক্লাইমেট চেঞ্জের কারণে মূলত হয়, মনসুনের কারণে হয় না, টেম্পারেচার রাইজের কারণে হয় না, রিভার পলিউশনের কারণে হয় না, মূলত ক্লাইমেট চেঞ্জের কারণে হয়। দ্য ওয়ার্ড শ্যাটার্ড, একটু আগে কিন্তু বলেছিলাম শ্যাটার মানে কি? শ্যাটার মানে চূর্ণ বিচূর্ণ করা। দেখো ওখানে বলে দিয়েছিলাম যদি চূর্ণ বিচূর্ণ করা অর্থ কোনো অপশন থাকে তাহলে সেটা আনসার হবে, যদি এটা না থাকে তাহলে ধ্বংস করা অ্যান্সার হবে। দেখো তো এখানের মধ্যে ফেসড, এটা তো না, মুখোমুখি হওয়া না। ইম্পোভারিশ মানে হচ্ছে দরিদ্র, দরিদ্রও না। কনফ্রন্টেড মানে মুখোমুখি হওয়া, এটাও না। মূলত এক্সটারমিনেট, এক্সটারমিনেট মানে হচ্ছে গিয়ে কী করা, সমূলে উৎপাটন করা, ধ্বংস করে ফেলা। একটা গাছকে যখন আমরা কী করি, মূল সহকারে তুলে ফেলি না, সমূল, এইটা হইলে হচ্ছে গিয়ে এক্সটারমিনেট। তাহলে হচ্ছে গিয়ে নাশ করা হইতে পারে, হ্যাঁ, নাশ করা হতে পারে হচ্ছে গিয়ে সমূলে উৎপাটন করা, সমূলে উৎপাটন করা, হ্যাঁ, কোনো কিছু তুলে ফেলা, পাটন করা। তাহলে এইটা হচ্ছে গিয়ে অ্যান্সার হতে পারে, তার মানে এটা হচ্ছে গিয়ে এক্সটারমিনেট অ্যান্সার হবে। চলে আসি, দ্য ডান্সিং ফ্লেম রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোইল ইন হার লাইফ। হিয়ার ডান্সিং, ডান্সিং মানে কি? ডান্সিং মানে কি? দেখো তো বাতাসের মধ্যে আগুনের শিখা নড়ছে, তাহলে যখন হচ্ছে বাতাসের মধ্যে আগুনের শিখা নড়ে তখন কি হয় সাধারণত? তখন সেটা তার কি বোঝায়? যে এই শিখাটা কোনো জায়গায় স্থির নয়, সেটা নড়তেছে, যে কোনো সময় নিভে যাইতে পারে, তাহলে সেটাকে আনস্টেবল বোঝাবে, আনস্টেডি অথবা আনস্টেবল। কোথায় আছে দেখো তো, কি এই যে আনস্টেবল, এখানে অ্যান্সার দেওয়া আছে এইটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। পরেরটা যদি দেখি, রিভার ব্যাঙ্কস এরোড, নদীগুলা কি হয়, ক্ষয় হয়, যে নদীর যে তীরগুলো আছে ক্ষয় হয়, কখন হয়? পুরো বছর ধরে হয় না, 2টা সিজনও হয় না, 3টা সিজনও হয় না। প্যাসেজ পড়ানোর সময় দাগিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে ডিউরিং মনসুন, একটা সিজনেই হয়, তাহলে ইন 1 সিজন, এটা হচ্ছে গিয়ে অ্যান্সার হবে। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন দ্য টার্ময়েল ইন হার লাইফ, তার জীবনের যে টার্ময়েলগুলা, হ্যাঁ, দুঃখ বেদনা উত্থান পতনগুলো আছে সেগুলো প্রথম প্যারাগ্রাফে আসলে এটাকে তারা কী বোঝায়, মূলত কী বোঝায়? তার প্লেজার, সুখগুলা তো না, তাহলে বাদ। দ্য থান্ডারস্টর্ম, থান্ডারস্টর্ম হচ্ছে বজ্রপাত, বজ্রপাত তো না, এটাও বাদ। ড্রিমস অফ আর লাইফ, ড্রিমও না, মূলত কী বোঝায়? তার প্যাংস অ্যান্ড পেইনস যেগুলো আছে সেটা, একদম লিখেও দিয়েছিলাম মিনিংটা, তাই না? তাহলে এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। সো আশা করি সবাই যতগুলো প্রশ্ন সলভ করছি, দেখো অনেকগুলো প্রশ্ন সলভ করছি না, সবগুলো প্রশ্ন বুঝতে পেরেছো এবং প্রতিটা প্রশ্ন একদম ধরে ধরে তোমরা সমাধান করতে পারবা। সো বোর্ড প্রশ্ন যদি সমাধান করতে পারো, আমার মতে এই সময় এসে যদি তোমরা বোর্ড প্রশ্নগুলোও যদি ভালো করে সমাধান করতে পারো, আশা করা যায় তোমরা ইংরেজিতে একটা ভালো প্রস্তুতি আসলে নিতে পারবা। সো যারা যারা আমার সাথে সাথে এগুলো সলভ করতে পারছো তাদেরকে অনেক 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 অভিনন্দন। চলো দেখি আমরা কি ধরনের শর্ট কোয়েশ্চেন আসতে পারে এই প্যাসেজ থেকে, সেই প্যাসেজগুলোর অ্যান্সার, কোয়েশ্চেনগুলো এবং অ্যান্সার কীরকম হইতে পারে সেই জিনিসটা একটু আমরা দেখার চেষ্টা করি। Why does the author call the যমুনা গ্রিডি? কেন মূলত এই যে অথর আছে সে যমুনাকে গ্রিডি বলে? হ্যাঁ, তাহলে যমুনাকে কেন গ্রিডি বলছে? যমুনাকে গ্রিডি বলছে এই কারণে সে কি করছে, মেহেরজানের সকল যে সম্পত্তি ছিল সবগুলো কনজিউম করে ফেলছে। তাহলে আমি এখানে ছোট্ট করে অ্যান্সার লিখবো, আমি পুরোপুরি অ্যান্সার লিখবো না, জাস্ট তোমাদেরকে হিন্টগুলো, কিওয়ার্ডগুলো ধরাই দিব আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে দ্য অথর, আমরা যদি লিখি দ্য অথর কল্ড যমুনা, বা দি যমুনা হওয়া ভালো, দি যমুনা, যেহেতু যমুনা একটা নদীর নাম, দি যমুনা গ্রিডি, গ্রিডি বিকজ ইট হ্যাজ কনজিউমড, ওই যে সবকিছু ভক্ষণ করে ফেলেছে সেই কারণে না, সবকিছু ভক্ষণ করে ফেলেছিল, কনজিউমড all the property of Meherjan, even her only shelter, তাহলে তার একমাত্র যে আশ্রয়টা ছিল এমনকি সেটাও পর্যন্ত সে কি করছে, সেটা একদম ভক্ষণ করে ফেলছে, নিয়ে ফেলেছে, নিজের মধ্যে গিলে ফেলেছে, নিজের
পেটের মধ্যে নিয়ে ফেলছে আর কি, হ্যাঁ পেটের মধ্যে বলতে পানির মধ্যে টেনে নিয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে গিয়ে, তো একটা মানুষ একটা জিনিস কখন লোভী হয়, যখন হচ্ছে গিয়ে যে কেউ কখন লোভী হয়, যখন সে হচ্ছে গিয়ে মানুষ অন্যের সকল কিছু হলে কেড়ে নিতে চায়। তো যমুনাও কি করছে, মেহেরজানের সব কিছু কেড়ে নিয়েছে, এই কারণে তাকে কি বলা হয়েছে, গ্রিডি বলা হয়েছে। তো এভাবে করে অ্যান্সারটা লিখতে পারো, আমি সহজভাবে দিলাম, তোমরা অন্য ভাষায় লিখতে পারো আর কি, হ্যাঁ আমি জাস্ট কিওয়ার্ডটা ব্যবহার করে সুন্দর করে লেখার চেষ্টা করেছি, এর থেকে বেটার হয়তো তোমরা কেউ লিখতে পারো, হয়তো আমিও লিখলে এটাকে ভিন্নভাবে লেখা যাবে, ঠিক আছে। সো এইভাবে করে লিখতে পারো। হোয়ার ডাজ মেহেরজান লিভ, মেহেরজান আসলে কোথায় বসবাস করে, মেহেরজান বসবাস করে কোথায়, বসবাস করে হচ্ছে গিয়ে ইন ইসলাম, তাই না। তাহলে মেহেরজান লিভস, মেহেরজান লিভস ইন আসলাম, একটা বস্তিতে বসবাস করে, এতটুকু লিখলেই চলবে না, বস্তিটা কোথায় সেটা কিন্তু লিখতে হবে, হ্যাঁ অন দি সিরাজগঞ্জ, তাই না সিরাজগঞ্জ, দুঃখিত, সিরাজগঞ্জ টাউন, সিরাজগঞ্জ টাউন এমব্যাঙ্কমেন্ট, দুঃখিত প্রোটেকশন ছিল, তাই না সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। সো এটা ছিল তার অবস্থান, তাই না সিরাজগঞ্জের যে শহরের যে বাঁধটা আছে, হ্যাঁ শহরের যে বাঁধ আছে, সেই বাঁধের উপরে একটা স্লাম আছে, বস্তি আছে, সেইখানে মূলত কি করে, মূলত মেহেরজান বসবাস করে। হোয়াট ডাজ ডান্সিং ফ্লেম মিন, ডান্সিং ফ্লেম আসলে কি বোঝায়, ডান্সিং ফ্লেম হচ্ছে বলে যে কি, ডান্সিং ফ্লেম দ্বারা এখানে মূলত হচ্ছে গিয়ে মেহেরজানের যে আনস্টেবল সিচুয়েশন আছে, আনস্টেডি সিচুয়েশন, যেখানে আসলে তার কোনো সুখ নাই, কোনো শান্তি নাই, হ্যাঁ সে আসলে ভবিষ্যৎ সম্বন্ধে আনসার্টেন, অনিশ্চিত, সেই জায়গাটা মূলত বোঝায়, তাই না। তাহলে আমি বলতে পারি ডান্সিং ফ্লেম, অথবা হচ্ছে আরো সুন্দরভাবে এটা লেখা যায়, দ্য টার্ম ডান্সিং ফ্লেম, এভাবে করে লেখা যেতে পারে, তাই না দ্য টার্ম ডান্সিং ফ্লেম, dancing flame, the term dancing flame means the unsteady condition of মেহের's life, মেহেরের যে জীবনে যে আনস্টেডি, হ্যাঁ অনিশ্চিত কন্ডিশন আছে সেটা, হ্যাঁ আনস্টেডি কন্ডিশন অফ মেহের's life and হার আনসার্টেইন, তার অনিশ্চিত যে ভবিষ্যৎ, আনসার্টেইন ফিউচার সম্বন্ধ মূলত এই ডান্সিং ফ্লেমটা কি করে বোঝানো হয়ে থাকে। সো এইভাবে করে কি করতে পারো, তোমরা এই প্রশ্নটার উত্তর লিখতে পারো। নিচে যদি আসি তাহলে হচ্ছে কি, ধরো কি লেখা আছে, হাউ ক্যান উই স্টপ রিভার এরোশন, তাহলে রিভার এরোশন আসলে কিভাবে কমানো যাবে। প্যাসেজের মধ্যে কিন্তু সরাসরি লেখা নাই যে কি কি স্টেপ নেওয়া যেতে পারে, প্যাসেজে বলা হয়েছে যে আমাদের যে ক্লাইমেট চেঞ্জ আছে সেটার সাথে অ্যাডাপ্ট করার জন্য অ্যাকশন নিতে হবে, স্টেপ নিতে হবে। সো এইটাকে আমরা কি করবো, ব্যবহার করবো। তো সরাসরি অ্যান্সারটা নাই, আমরা ওইটাকে ব্যবহার করে অ্যান্সার লিখতে পারবো, ঠিক আছে না। তাহলে আমরা যদি লিখি ইফ উই টেক প্রম্পট অথবা কুইক, সরাসরি ওই শব্দ লিখতে পারো, অথবা তুমি সিনোনিম ব্যবহার করতে পারো, তাই না প্রম্পট or quick actions to adapt with, তাই না adapt to the climate change we can stop river erosion, তাই না we can stop river erosion. সো এটা হচ্ছে গিয়ে তার কি, মূলত এইভাবে করে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে গিয়ে এই রিভার এরোশন কি করতে পারি, স্টপ করতে পারি। সো এখানে দেখো আমি লিখে একদম ধরে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আসলে অ্যান্সারগুলো লেখা যাইতে পারে। আরো কিছু প্রশ্ন আছে, দেখো এই প্রশ্নগুলো একটু যদি আমরা দেখার চেষ্টা করি, এই প্রশ্নগুলো অ্যান্সার কিভাবে হইতে পারে। When are many more villages threatened by the roaring rivers? তাহলে সহজ ভাষায় উত্তরটা কি জানো, মূলত হচ্ছে কখন, যখন হচ্ছে গিয়ে ইন মনসুন, তাই না প্রতিটা যে বর্ষাকাল আসে সব সময়, তাহলে ইন ইচ মনসুন in each monsoon many more villages দিয়ে বাকি প্রশ্নের বাকিটা অংশ লিখে দিলে কিন্তু হয়ে যাবে। many more villages, এই যে villages are threatened
বাই দি রোরিং রিভার্স। তাহলে এভাবে করে কি করা যাবে, সুন্দর করে কিন্তু আমরা প্রশ্নটা অ্যান্সার লিখতে পারি। আমি কিন্তু শুধু জাস্ট কিওয়ার্ডগুলো ব্যবহার করে কিন্তু অ্যান্সার লিখতেছি, খুবই কঠিন বা কঠিন শব্দ কিংবা কোন সেন্টেন্সে কিন্তু যাচ্ছি না, জাস্ট সহজে তোমাদেরকে বোঝানোর জন্য যে কত সহজে আসলে এগুলোর অ্যান্সার করা যায়। হু আর দ্য ওর্স সাফারার্স, কারা হচ্ছে মূলত ক্লাইমেট চেঞ্জের ওর্স সাফারার্স, যারা হচ্ছে গিয়ে নদীর তীরগুলোতে বসবাস করে, তাই না? তাহলে পিপল লিভিং ইন, পিপল লিভিং অ্যালং, তাই না? পিপল লিভিং অ্যালং, ইন দেওয়া যাবে না কারণ আমরা বলেছিলাম ইন কোথায় অন কোথায়, তাই না? তাহলে পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, রিভার ব্যাঙ্কস, রিভার ব্যাঙ্কস আর দি ওর্স্ট, এই যে ওর্স্ট সাফারার্স, সাফারার্স অফ ক্লাইমেট চেঞ্জ, অফ ক্লাইমেট চেঞ্জ, তাই না? দারুণ না? খুবই সহজেই কিন্তু 2 মার্ক আমরা এইভাবে করে তুলে ফেলতে পারি। সো জাস্ট প্যাসেজটা যদি ভালো করে পড়ো এভাবে কিন্তু অ্যান্সারগুলো সহজেই লিখতে পারবা। যদি নিচে আসি, হোয়াট ক্রাশড মেহেরজানস ড্রিম অ্যান্ড হ্যাপিনেস, হাউ, কি মূলত ক্রাশ করেছে, তার জীবনকে কিভাবে কে ধ্বংস করে দিছে? মূলত হচ্ছে গিয়ে রিভার ওরেশন, তাই না? রিভার এরোশন। তাহলে নদী ভাঙন যেটা আছে, রিভার এরোশন, এই নদী ভাঙনটা কি করছে? ক্রাশড, ধ্বংস করে দিয়েছে, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এই যে ক্রাশড মেহেরজানস ড্রিম, মেহেরজানস অথবা মেহেরসও লিখতে পারো, তাতে কোনো সমস্যা নাই। প্রশ্নে মেহেরজান আছে বলে মেহেরজান লিখতে এমনটা নয়, মেহেরস ড্রিম অ্যান্ড হ্যাপিনেস। তাহলে এই জিনিসগুলো মূলত হচ্ছে রিভার এরোশন কি করছে, তার ইয়েটা করছে। তাহলে এতটুকু লিখলে কিন্তু অ্যান্সার শেষ হবে না, বলছে হাউ, হাউ বলছে না? তাহলে হচ্ছে গিয়ে তাহলে আমরা লিখতে পারি থ্রু, হাউ কি করছে, থ্রু কিভাবে করছে, থ্রু কনজিউমিং, কনজিউমিং, থ্রু কনজিউমিং all her property, all her property and এবং কি করেছে, তার শেল্টারটাকে ধ্বংস করার মাধ্যমে, হ্যাঁ, destroying, destroying, destroying her only, only shelter, shelter the river, the river has, আমরা এখানের মধ্যে শেষ করতে হবে একটু, হ্যাঁ, সেই কারণে নিচে করে লিখছি, হ্যাঁ, the river has crushed her dream and happiness. সো এভাবে করে সহজেই কিন্তু কিভাবে আসলে করছে সেটাও কিন্তু লেখা যায়। সো এভাবে করে আমি সহজেই জাস্ট লিখে দেওয়ার চেষ্টা করেছি আর কি, হ্যাঁ। নিচে যদি আসি, হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লুজ ডিউ টু রিভার এরোশন, যদি সহজ ভাষায় লিখি কি যেন ছিল, সে হারাইছে হচ্ছে গিয়ে অ্যারেবল ল্যান্ড, তাহলে অ্যারেবল ল্যান্ড হারাইছিল, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে সে হারাইছিল কি, সে হারাইছিল হচ্ছে গিয়ে ট্রিজ, তার গাছপালাগুলো ছিল সেগুলো হারাইছে। সে ভেজিটেবল গার্ডেন ছিল, তাহলে এই যে ভেজিটেবল গার্ডেন, সো এই যে ভেজিটেবল গার্ডেন ছিল সেটাও সে হারাইছে, তাই না, ভেজিটেবল গার্ডেন ছিল। এবং সে হচ্ছে গিয়ে তার কি ব্যাম্বু বাস, সেটাও কিন্তু হারাইছিল, ব্যাম্বু বাস, ব্যাম্বু বাস অ্যান্ড হার ওনলি শেল্টার, অ্যান্ড হার ওনলি শেল্টার। সো এই যে সম্পত্তিগুলো আছে এগুলো মূলত হচ্ছে গিয়ে শেল্টার, অনলি শেল্টার, এই জিনিসগুলো মূলত কি ছিল, হারাইছিল। এই জিনিসটা জাস্ট লিখে দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে জাস্ট প্রপার্টিগুলোর নাম যদি লিখে তাহলে হয়ে যাবে। কেউ কেউ এটা চাইলে আরো সুন্দরভাবে করতে পারো, যে বলতে পারো যে সেই এই রিভার ইরোশনের কাছে কি হারিয়েছে, তার তার একদম কাছে যে সম্পত্তি সেটা হচ্ছে তার পরিবারকে হারিয়েছে, তার যে হচ্ছে হাজব্যান্ড ছিল হাজব্যান্ডকে সে হারিয়েছে। সো কেউ চাইলে এই জিনিসটাকে ইনক্লুড করতে পারো, বাট না করলেও কোনো সমস্যা আসলে নাই। হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ ক্যান নট কন্ট্রোল রিভার এরোশন, যদি আমরা রিভার এরোশন কি না করতে পারি, কন্ট্রোল করতে না পারি, তাহলে কি হবে, মূলত হচ্ছে গিয়ে সেখানে কি হবে, আরো হাজারো মেহেরজান আসলে সেখানে আসবে। তাহলে দেয়ার উইল বি থাউজেন্ডস অফ আদার্স, তাই না, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ আদার্স মেহেরজান, থাউজেন্ডস অফ আদার্স, থাউজেন্ডস অফ আদার মেহেরজানস, আমরা একটু কারেকশন করে নেই, মেহেরজানস ইন দ্য কান্ট্রি, দেশের মধ্যে আরো হাজারো কি হবে, মেহেরজানের উৎপত্তি বা জন্ম আসলে
হবে বা মেহেরজানকে দেখা যাবে। সো এইভাবে করে দেখো সহজেই কিন্তু জাস্ট কিওয়ার্ডটা ব্যবহার করে কিন্তু অ্যান্সারগুলো লেখা যায়। প্যাসেজটা যদি ভালো করে পড়ো, এই যে তোমাদেরকে দেখানোর সময় আমি প্যাসেজটা ভালো করে পড়া হয়ে গেল। সো এই কারণে দেখো আমি প্রতিটা প্যাসেজে না গিয়েই কিন্তু প্রতিটা প্রশ্নের অ্যান্সার কিন্তু করা যাচ্ছে। তোমরাও নিশ্চয়ই আমার সাথে সাথে সলভ করতেছো এবং তোমরাও দেখতেছো আসলে খুবই সহজেই কিন্তু এখান থেকে সমাধান করা সম্ভব। পরেরটা যদি দেখি, ডু ইউ অ্যাগ্রি, ওই যে ইয়া অনুসারে কি চলে আসলো, অপিনিয়ন বেস যেটা আর কি। হ্যাঁ, তোমার থেকে ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য ভিউ দ্যাট উই শুড টেক প্রম্পট অ্যাকশনস টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, হোয়াই? তাহলে তুমি অ্যাগ্রি নাকি ডিসঅ্যাগ্রি? তা আমি যদি মনে করো অ্যাগ্রি দিলাম, ইয়েস ইয়েস আই অ্যাগ্রি, ইয়েস আই অ্যাগ্রি দিয়ে তারপর আমি কি করলাম, এখানের মধ্যে আমার কারণটা দিলাম, যে হোয়াই জানতে চাইছে কেন, তাই না? হোয়াই, কারণ হচ্ছে গিয়ে যদি আমরা প্রম্পট অ্যাকশন না নেই তাহলে হচ্ছে এটা মানুষের যে সভ্যতা আছে, মানুষের যে হ্যাবিটেশন আছে, মানুষের যে বসতি আছে, মানব বসতির উপরে একটা খারাপ প্রভাব ফেলবে। রিভার ব্যাংকে যারা বসবাস করছে তারা হচ্ছে গিয়ে হোমলেস হয়ে যাবে। তাহলে ওই জিনিসটা লিখে ফেলতে পারি, ইয়েস আই অ্যাগ্রি বিকজ ইফ উই ডু নট, ওই যে আগে যে প্রশ্নটা আছে সেটার সাথে মিল রাখা যাবে কিন্তু, হ্যাঁ, ডু নট টেক প্রম্পট অ্যাকশনস মেনি পিপল, অনেক মানুষজন, তাই না? মেনি পিপল উইল লুজ দেয়ার হাউজেস অ্যান্ড প্রপার্টি। সহজ ভাষায় লিখে দিলাম। আরও কিন্তু এটাকে বৃদ্ধি করা যায়, আমি কিন্তু মুখে বলেছি আরও বৃদ্ধি করা যায়। হ্যাঁ, দেখা যাবে একই যে মানুষের জীবনের মধ্যে অনেক যন্ত্রণা নেমে আসবে, মিজারি নেমে আসবে, তাই না? এরকম করে আমরা কি করতে পারি, মাইজারিগুলো চলে আসবে, দুঃখ দুর্দশা আসবে। সো ওই জিনিসগুলো কিন্তু ইনক্লুড করতে পারি। বাট আমি সহজে জাস্ট বোঝানোর চেষ্টা করলাম কীভাবে তোমরা লিখতে পারো। হাউ ওয়াজ মেহেরজানস লাইফ আর্লিয়ার, মেহেরজানস লাইফ কেমন ছিল? তাহলে মেহেরজান ওয়াজ হ্যাপি ছিল, তাই না? মেহেরজান হ্যাপি ছিল না? তাহলে মেহেরজান ওয়াজ হ্যাপি অ্যান্ড শি হ্যাজ, তার কী কী জিনিস ছিল সেগুলো কিন্তু লেখা যায়। শি হ্যাড এভরিথিং দিয়ে হচ্ছে গিয়ে এবার কি ছিল যেন, এ হ্যাপি ফ্যামিলি ছিল তার, তাই না? হ্যাপি ফ্যামিলি। তারপর হচ্ছে কি তার কি ছিল, অ্যারেবল ল্যান্ড ছিল, এই যে অ্যারেবল ল্যান্ড ছিল। তারপরে কি যেন ছিল, তারপর হচ্ছে গিয়ে ক্যাটেল ছিল। এই সবগুলো হচ্ছে তার ছিল, ক্যাটেল ইটিসি দিয়ে আমরা শেষ করে দিতে পারি। সো কীরকম ছিল তার জীবন, হ্যাপি ছিল, এবং মেহেরজান কি ছিল, হ্যাপি ছিল, এবং তার কি সব কিছু ছিল, ওই জিনিসগুলো বলা যেতে পারে। হোয়াই অ্যান্ড হোয়েন আর মেনি মোর ভিলেজেস আর থ্রেট অফ ইরেশন। হোয়াই, কেন? হোয়াইটা কারণ হচ্ছে গিয়ে ডিউ টু দ্য রিভার ইরেশন, সরি টুটা একটু ডি এর মতো হয়ে গেছে না, চলো আমরা এটা ঠিক করে দেই। আমরা লিখলাম হচ্ছে গিয়ে ডিউ টু দি ইরোশন people lose their property. That's why many villages, তাই না? many more villages বলছে না, ওই জিনিসটা আমরা লিখে দিব, many more villages are threatened in each monsoon. এই যে দেখো হুয়েন আছে না, হুয়েনের আনসার কি, মনসুনের সময়, তাই না? ইচ মনসুন। তাহলে মূলত হচ্ছে গিয়ে প্রতি বছরে যে বর্ষাকাল আছে ওই মনসুনের মধ্যে ইরোশনের কারণে মানুষ সব হারাই ফেলে। এই কারণে অনেক ভিলেজেস কি আছে, মূলত হচ্ছে গিয়ে এটা তারা থ্রেটেন্ড, হুমকির মুখে আসলে পড়ে আছে। পরেরটা যদি দেখো, হোয়াট হ্যাপেন্স ডিউরিং মনসুন। এই যে মনসুনের সময়, বর্ষাকালের সময় আসলে কি ঘটে? মূলত মনসুনের সময় কি ঘটে, মূলত হচ্ছে গিয়ে রিভারগুলো কি ওভারফ্লো হয়, মনে আছে তো, ওভারফ্লো হয়, তাই না? তাহলে হচ্ছে গিয়ে ডিউরিং ইচ মনসুন, প্রতি যে বর্ষাকাল আছে, ইচ মনসুন দ্য banks of the rivers overflow, সেগুলো হচ্ছে কি প্লাবিত হয়,
কজিং, সেগুলো কি ঘটায়? কজিং ড্যামেজ টু দি, তাই না? ধ্বংস ঘটায়, ড্যামেজ, ক্ষতি করে, ড্যামেজ টু দি প্রপার্টি, লাইফ and other things of people living along, যে যারা বসবাস করছে, কোন মানুষরা? যারা বসবাস করছে along the river banks, নদীর তীর ধরে আসলে যারা বসবাস করছে, তাদের যে জীবন আছে ওই জীবনের মধ্যে তারা কি করে? ড্যামেজ করে। কিরকম? তার প্রপার্টি, লাইফ এবং অন্যান্য জিনিসের উপরে তারা ড্যামেজটা আসলে করে থাকে। সো এটা হচ্ছে আমরা লিখে ফেলতে পারি। হোয়াট হ্যাপেন্ড টু হার আফটার দ্য ইরোশন অফ যমুনা? মূলত ইরোশন অফ যমুনা, নদীর যমুনার ক্ষয়ের পরে তার সাথে কি ঘটছে? তাহলে শি লস্ট, সে হারিয়েছে, শি লস্ট হার এভরিথিং, সে তার কি হয়েছে? এভরিথিং হারাইছে। এগুলো কিন্তু একটা বছরের না, তোমাদের কাছে মনে হতে পারে কিছু কিছু অ্যান্সার কিন্তু একদম সিমিলার হতে পারে, কারণ আলাদা আলাদা বছরে আলাদা বোর্ডে কিন্তু প্রশ্নগুলো এসেছিল। সো ওই কারণে একটা বছরে যে প্রশ্নটা এসেছিল অন্য বছরে কিন্তু সিমিলার কাইন্ড অফ প্রশ্ন কিন্তু আসতে পারে, যেটা সিমিলার অ্যান্সার হতেই পারে। হ্যাঁ, সে লস্ট আর এভরিথিং দিয়ে হচ্ছে গিয়ে এখানের মধ্যে তার কি কি হারাইছিল? ফ্যামিলি, অ্যারেবল ল্যান্ড, অন্যান্য যা কিছু আছে সেই জিনিসগুলো কিন্তু উল্লেখ করে ফেলতে পারো, শেষ করে দিলেই হচ্ছে গিয়ে করে দিতে পারো। তারপরে এটা উল্লেখ করতে পারো, শি ওয়াজ আনস্টেডি, বা তার লাইফটা হচ্ছে আনস্টেবল হয়ে গিয়েছিল, সে তার ফিউচার নিয়ে আনসার্টেন হয়ে গেছিল, সে কিভাবে থাকবে, জীবনযাপন করবে তার পরিবার ছাড়া, এই জিনিসগুলো উল্লেখ করে ফেলতে পারো তার এই আর ইরোশনের পরে জীবনের সাথে কি ঘটেছে সেখানের উত্তর হিসেবে। সো আশা করছি দেখো আমরা অনেকগুলো প্রশ্ন এমসিকিউর মতো সিকিউ শর্ট কোয়েশ্চেনের মধ্যে কিন্তু দেখো অনেকগুলো প্রশ্ন আমি নিজে লিখে তোমাদের দেখানোর চেষ্টা করেছি কীভাবে প্রশ্নগুলো অ্যান্সার করা যায়। সো তোমাদের মনে একটা প্রশ্ন থাকে যে ভাইয়া এই প্রশ্নগুলোর উত্তরগুলো আসলে কত লাইনে কত বড় আসলে লেখা উচিত। আমার মতে যেহেতু 2 মার্কসের, তো তোমরা হচ্ছে চেষ্টা করবা 2 থেকে 3 লাইন, হ্যাঁ 2 থেকে 3 লাইনের মধ্যে এই অ্যান্সারগুলো শেষ করার। তো 2 থেকে 3 লাইনের মধ্যে যদি অ্যান্সারগুলো শেষ করো তাহলে মোটামুটি আমি বলা যায় যে কোনো উত্তরের মধ্যে এসে যাবে আর কি। হ্যাঁ, যাদের লেখা একটু বড় তারা হয়তো 4 লাইন পর্যন্ত যাইতে পারো, 5 লাইন পর্যন্ত যাইতে পারো, লেখাগুলো যাদের বড় বড় 1 লাইনে হয়তো 3-4 ওয়ার্ড বা 5 ওয়ার্ড লিখো। বাট অনেকেই হচ্ছে 1 লাইনের মধ্যে 8 থেকে 10 ওয়ার্ড লিখে ফেলে। সো ওই জায়গার মধ্যে তাদের জন্য কিন্তু 2 থেকে 3 লাইন পর্যন্ত রাখলে আই গেস অ্যান্সারগুলো হচ্ছে মডেস্ট হবে, আর সময়ও বাঁচবে, তুমি টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে পারবা, টিচারও খুশি হবে যে তুমি টু দি পয়েন্ট অ্যান্সার করেছো। টিচারও এরকম বেশি লিখে আসলে আবল তাবল উল্টাপাল্টা জিনিস লেখাটা কিন্তু টিচারও কিন্তু পছন্দ করে না। সো আমরা তো এমসিকিউ দেখার চেষ্টা করেছি, আমরা কোয়েশ্চেন দেখার চেষ্টা করেছি, আরেকটা হচ্ছে আমাদের ওই সেম প্যাসেজটা কিন্তু যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে আসে, সেম প্যাসেজ দুইটা আসে তাই না? তো একটা হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেনের জন্য, সেম প্যাসেজটা আবার কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য আসতে পারে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে যদি এই প্রশ্নটা আসতো তাহলে কিরকম একটা প্রশ্ন আসতো, সেটার একটা কি আমরা একটা নমুনা এখানে আসলে এনার চেষ্টা করেছি। সো এটা একটা সমাধান করে দেখি আর কি। হ্যাঁ, তো সমাধান করার সময় মাথায় রাখবা, তোমরা হয়তো অনেক সময় দেখো বলা হয়ে থাকে উইথ ক্লোজ উইথআউট ক্লোজ যেগুলো থাকে, শূন্যস্থান পূরণ, 5টা টেকনিক পরেই হচ্ছে সবগুলা 5 মার্ক কনফার্ম করে ফেলো। সো 5টা টেকনিক কি আদৌ কাজ হয়? 5টা টেকনিক আসলে সবসময় কাজ হয় না, যে কারণে দেখা যায় আমরা ওই টেকনিক ফলো করতে গিয়ে আমরা অনেক সময় ভুল করে ফেলি। আমার মতে টেকনিকগুলো ভালো, রুলগুলো হচ্ছে মাথায় রাখবে, কিন্তু পাশাপাশি হচ্ছে তোমার ভোকাবুলারি কিন্তু স্ট্রং হইতে হবে। তোমার ভোকাবুলারি যদি স্ট্রং হয় তাহলে কিন্তু প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারবা। তাহলে ভোকাবুলারি তুমি স্ট্রং থাকতে হবে, তাহলে রুলগুলো মাথায় রাখবো, পাশাপাশি ভোকাবুলারি, দুইটা জিনিসই মাথায় রাখবো। আমি এটা সমাধান করে দেখাই কেউ আসলে সমাধান করবে। সো মেহেরজান লস্ট হার হোম, তার ঘর, তার বিলঙ্গিংস, তার যে সম্পদ ছিল সেগুলা, ডিউ টু দ্য ড্যাশ অফ দ্য যমুনা রিভার। তাহলে যমুনা রিভারের কিসের কারণে? যমুনা রিভারের কোনো মুভমেন্টের কারণে, যমুনা রিভারের কি প্রবাহিত হওয়ার কারণে, নাকি যমুনা রিভারের ইরোশনের কারণে, ক্ষয়ের কারণে? ডিউ টু দ্য ইরোশন। তাহলে অর্থ বুঝে কিন্তু করা সম্ভব, একদম প্যাসেজ ধরে। এখানে একটা জিনিস মাথায় রাখবে, দেখো দি আছে না, দিটা হচ্ছে একটা আর্টিকেল তাই না? আমি পড়ানোর সময় বলেছিলাম আর্টিকেলের পর একটা শব্দ বসলে সেটা সবসময় কি হবে? নাউন হবে। তার মানে এখানে যদি আমি কোনো শব্দ বসাইতাম তাহলে অবশ্যই সেটা নাউন বসাইতাম। আমি চাইলে এখানে ইরোড মানে কিন্তু ক্ষয় করা, তাহলে ইরোশন মানে ক্ষয় আর ইরোড মানে হচ্ছে ক্ষয় করা। আমি কিন্তু ইরোড বসাই নাই, ইরোশন বসাইছি। কেন? কারণ আর্টিকেলের পরে কি বসে? নাউন বসে। বুঝতে পারছি? তো এটা ছিল রুলস, আর যখন আমি মিনিং বুঝাইছি তখন ছিল হচ্ছে ভোকাবুলারি। দুইটা জিনিস মাথায় রাখলে আশা করা যায় আর কোনো সমস্যা হবে না। যমুনা রিভার ইন জাস্ট ওয়ান ডে, একদিনের মধ্যে দ্য রিভার ডিভার্ড, নদীটা কি করে ফেলেছে? ডেভার্ট, ভক্ষণ করে ফেলেছে হার হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন। তার যে কি ছিল? হাউস ছিল, ট্রিজ ছিল, ভেজিটেবল গার্ডেন ছিল সেইগুলা, এবং তার কি ছিল? ব্যাম্বু বাস ছিল। সো ব্যাম্বু বাস লিখতে পারো অথবা তার ল্যান্ড লিখতে পারো, তাই না? তাহলে এখানের মধ্যে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে ল্যান্ড, অ্যান্ড হার ল্যান্ড, তার ল্যান্ড প্রপার্টি যেটা ছিল আর কি, ল্যান্ডও বলতে পারি, অথবা ব্যাম্বু বাসও কিন্তু বলা যায়, তাতেও কোনো সমস্যা নাই। রিভার ইরোশন ইজ এ হার্শ রিয়ালিটি
ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য ড্যাশ অফ বাংলাদেশ। লিভিং অ্যালং বসবাস করছে, কি হিসেবে ধরে? তীর ধরে না? তাহলে ব্যাংকস লিখলে তো এখানে আবার রিভার নাই, তাহলে দুইটা শব্দকে একসাথে যদি করে ফেলি তাহলে হয়ে যাচ্ছে গিয়ে রিভার ব্যাংকস, তাই না? যারা মূলত হচ্ছে কি করতেছে, এই যে নদীর তীরগুলা ধরে বসবাস করতেছে তাদের জন্য। তাহলে রিভার ব্যাংকস হতে পারে, তারপর হচ্ছে রিভার সাইডস হতে পারে, তাই না? রিভার সাইডসও কিন্তু অ্যান্সার হতে পারে। ঠিক আছে, দেখো তো এই জায়গার মধ্যে কি আছে? আর্টিকেল আছে, তাই না? এই জায়গার মধ্যে কি আছে? আর্টিকেল আছে। তাহলে আর্টিকেলের পরে এই জায়গার মধ্যে রিভার ব্যাংকস, রিভার সাইডস আমি নাউন হিসেবে লিখেছি। উপরে যদি বলি এখানে এন্ড, এন্ড যখন থাকে এন্ডের আগে যেটা বসে এন্ডের পরেও কি বসে? সেম বসে। তাহলে এন্ডের আগে দেখো ভেজিটেবল গার্ডেন, এটা একটা নাউন, ট্রিস একটা গার্ডেন, ট্রিস একটা নাউন, তারপর হচ্ছে হাউস একটা নাউন, সেই কারণে এখানেও কি বসাইছি? আমি একটা নাউন বসাইছি। সো এটা হচ্ছে প্যারালাল স্ট্রাকচার। তাহলে এটা নাউন ছিল, এটা নাউন ছিল এবং এটা নাউন ছিল, সেই কারণে এন্ডের পরেও কি বসাইছি? নাউন বসাইছি। আর্টিকেল ছিল প্রথমটা, এরপরে নাউন বসাইছি। এখানেও দেখো দুইটা হচ্ছে আর্টিকেল, সেই কারণে আমি কি বসাইছি? পরে রিভার্স ব্যাংক অথবা রিভার সাইডস এই জায়গার মধ্যে একটা নাউন বসাইছি। সো এইভাবে করে আসলে আমাদেরকে পজিশন, শব্দটা কোথায় বসেছে, কোন পার্ট অফ স্পিচ হবে সেটা বের করে অর্থের মাধ্যমে শব্দটা আসলে বুঝাইতে হবে। চলে আসি, এভরি ইয়ার প্রতি বছর অ্যারাউন্ড ড্যাশ পিপল আর মেড হোমলেস। কত মানুষজন? প্যাসেজের মধ্যে ইনফরমেশনটা আছে, ভুলভাল লিখলে হবে না, 10,000 50,000 এরকম না, প্যাসেজের মধ্যে সরাসরি আছে 1 লাখ পিপল, তাই না? তাইলে যে 1 লাখ পিপল আছে এই 1 লাখটাকে আমরা এভাবে করে সংখ্যায় লিখে দিব, তাই না? একক দশক হাজার অযুত লক্ষ, তাহলে 1 লাখ মানুষজন কি করে? আর মেক হোমলেস, তারা কি হয়ে যায়? তারা হচ্ছে গিয়ে মূলত গৃহহীন হয়ে যায় ডিউ টু দিস ন্যাচারাল ক্যালামিটি, এই প্রাকৃতিক যে দুর্যোগ আছে সেটার কারণে। ইরোশন ইজ ওয়ান অফ দ্য প্রাইমারি ডেঞ্জার্স। ইরোশন হচ্ছে গিয়ে একটা প্রধান অন্যতম একটা প্রধান কি ডেঞ্জার কজ বাই, যেটা কিসের কারণে হয় বলো দেখি? ইরোশন কিসের জন্য হয়? আমরা পুরো প্যাসেজের মধ্যে বলছি যে ইরোশনটা মূলত ক্লাইমেট চেঞ্জের কারণে হয়। তাহলে এই জায়গায় লিখবো হচ্ছে গিয়ে ক্লাইমেট চেঞ্জ, তাই না? সো এই জায়গায় হবে হচ্ছে গিয়ে ক্লাইমেট চেঞ্জ, তাই না? ক্লাইমেট চেঞ্জের কারণে যে জিনিসটা আসলে হয়ে থাকে। অ্যান্ড ইফ প্রম্পট অ্যাকশনস, যদি দ্রুত কি না হয় পদক্ষেপ নেওয়া হয়, আরও সেখানে দেখা যাবে থাউজেন্ডস, আরও হাজার হাজার কী হবে? মোর উইল ফেস দ্য সেম ফেট, একই ধরনের কী হবে? ফেট থাকবে অ্যাজ মেহেরজান, মেহেরজানের যেমন ছিল। সো দেখো আমি অর্থ বুঝে বুঝে আমরা কি করার চেষ্টা করেছি? আমরা শব্দগুলার বসানোর চেষ্টা করেছি, পাশাপাশি আমরা দেখার চেষ্টা করেছি যে প্যারালাল স্ট্রাকচার কিংবা কোনটার পরে আর্টিকেলের পরে নাউন বসে, কোন জায়গায় কোন পার্ট অফ স্পিচ বসবে, সেই জিনিসগুলো একটু দেখানোর আমরা চেষ্টা করেছি। তবে ভোকাবুলারিটা হচ্ছে মেন, ভোকাবুলারি জানলে তোমরা এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন আসলে হবে না, আমি আশা করছি আসলে। হ্যাঁ, সো এটা ছিল মূলত আমাদের আজকের সিন প্যাসেজ। একটা সিন প্যাসেজ আমরা দেখছি, সিন প্যাসেজ থেকে আসলে কী কী এমসিকিউগুলো থাকে, এমসিকিউগুলো কী ধরন হতে পারে সেটা একটা অ্যানালাইসিস আমরা দেখার চেষ্টা করেছি। সিন প্যাসেজে থেকে যে প্রশ্নগুলো আসে, প্রশ্নগুলো কেমন হতে পারে, প্রশ্নগুলোর জন্য তুমি কীভাবে আসলে প্রস্তুতি নিবে, কারণ প্রশ্নের ধরন জানা থাকলে তুমি আগে থেকেই বুঝবা যে এই প্রশ্নের জন্য এইভাবে করে আমি প্রস্তুতি নেব, প্যাসেজটা আমি এইভাবে করে পড়বো। সো ওই জিনিসটা দেখার চেষ্টা করেছি। তারও আগে আমরা চেষ্টা করেছি পুরো যতগুলো সিন প্যাসেজ আমাদের বইয়ের মধ্যে আছে তার মধ্যে কোন প্যাসেজগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই শেষ সময়ে এসে তুমি কোন প্যাসেজগুলো সবচেয়ে গুরুত্ব দিয়ে আসলে পড়বে। সো এরকম একটা অ্যানালাইসিস দিয়েছি, প্রশ্নগুলো অ্যানালাইসিস দিয়েছি। এরপর আমরা একটা সিন প্যাসেজ একদম ধরে ধরে ওয়ার্ড বাই ধরে 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 আমরা পড়ানোর চেষ্টা করেছি। পাশাপাশি ওই প্যাসেজ থেকে কী ধরনের প্রশ্ন আসবে, সেগুলো কীভাবে সমাধান করবে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করেছি। এর পাশাপাশি আমাদের এইখানের মধ্যেই অনেকগুলো দেখো বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলোকে তোমাদের এখানে রাখা হয়েছে, যে প্রশ্নগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারবা। সো যদি হচ্ছে গিয়ে এই প্যাসেজগুলো সমাধান করতে গিয়ে কোথাও গিয়ে তোমাদের কোনো সমস্যা হয়, অবশ্যই আমরা আছি। সো ওইখানেও কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে জাস্ট জানিয়ে দিলে আমি চেষ্টা করব সেই জায়গাটা তোমাদেরকে সমাধান দেওয়ার। সো এখানে অনেকগুলো প্রশ্ন দেখছো, অনেকগুলো প্রশ্ন যেগুলো হচ্ছে গিয়ে 23-24 সালে এসেছিল, সবগুলো প্রশ্নই আমি রাখার চেষ্টা করছি যাতে তোমরা আসলে সুবিধাটা পাও, তোমরা আসলে বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারো। এবং আশা করছি এই জায়গা থেকে আসলে কি পারবা, তোমরা অনেকগুলো প্রশ্ন কমন পাবা তোমাদের সামনের এসএসসি পরীক্ষাতে। সো এই ছিল আজকের আমাদের ক্লাস। আশা করছি পুরো ক্লাস জুড়ে তোমরা অনেক বেশি এনজয় করেছো। তোমাদের যে সিন প্যাসেজ নিয়ে যে ভীতিটা থাকে সেটা এখন দূর হয়ে যাবে, এবং সিন প্যাসেজ থেকে একদম সর্বোচ্চ মার্কস, কত মার্কস যেন থাকে, 7 মার্কস এমসিকিউতে, 10 মার্কস প্রশ্নতে, 5 মার্কসের শূন্যস্থানে, মানে 22 মার্কস, পুরোটা মার্কস তোমরা কি করতে পারবা, ক্যারি করতে পারবা। সো আশা করছি এই ভিডিওটা তোমাদের, এই ক্লাসটি তোমাদের অনেক বেশি উপকারে আসবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো, নিজের বাবা মায়ের খেয়াল রেখো, ভালো করে পড়াশোনা করো এবং পরীক্ষার মধ্যে সবাই ভালো করো, এই শুভকামনা জানিয়ে আমি শেষ করছি। মোহাম্মদ আতিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।